আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের তড়িৎ রসায়নের ওয়ান শট সিকিউ সলভ ক্লাসে। আজকে ক্লাসে তড়িৎ রসায়ন থেকে তোমাদের পরীক্ষাতে যত টাইপের সিকিউ আসতে পারে এগুলো আমি ধরে ধরে দেখার চেষ্টা করব এবং সলভ করাই দেবো ইনশাল্লাহ। সো এই ক্লাসটা করলে তোমার সিকিউ সম্পর্কে একটা বিস্তর ধারণা চলে আসবে ইনশাল্লাহ, এবং সিকিউ আর সলভ করতে কোনো প্রবলেম হবে না। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করব, আর যাদের তড়িৎ রসায়নের উপরে বেসিক খারাপ, যাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা কাইন্ডলি আমার তড়িৎ রসায়নের উপর যে কোনো একটা ওয়ান শর্ট ক্লাস দেখবা। সামনেই তড়িৎ রসায়নের উপর আমি একটা ফুল সিলেবাসের মাস্টার ক্লাস নিয়ে আনবো এই চ্যানেলে, মাস্টার ক্লাসটা দেখবা। সো এইগুলা দেখলে তোমার তড়িৎ রসায়নের বেসিক একদম পাংখা লেভেলে চলে যাবে, আর এই ক্লাসের মাধ্যমে তোমার তড়িৎ রসায়নের সিকিউ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা চলে আসবে। সো এই ক্লাসটা তোমাদের সিকিউ সলভের জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হবে ইনশাল্লাহ। সো যারা যারা এই ক্লাসটা করতেছো, লাইভে করতেছো, তোমাদের সবাইকে ক্লাসে স্বাগতম। আর যারা ইন ফিউচার রেকর্ড করবা, ক্লাসের মাঝখানে যে কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা। তোমরা যত বেশি কমেন্ট করবা এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবা, তত আমাদের চ্যানেলে মানুষজন বাড়বে। চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসো আমরা এই কোশ্চেনটার দিকে আসি। এখানে খেয়াল করো, ঢাকা বোর্ড 25-এ আসা এই প্রশ্নটার দিকে তাকাও। এটা কততে আসছে? ঢাকা বোর্ড 25-এ আসছে। তো ঢাকা বোর্ড 25-এ আসা এই প্রশ্নটার দিকে তাকালে এখানে বলছে বিদ্যুৎ প্রবাহের পর, খেয়াল করো এটা খুবই কমন একটা প্রশ্ন, ফুল সিলেবাস হোক শর্ট সিলেবাস হোক, এইটা তড়িৎ রসায়ন থেকে আসা মাস্ট। এবং আমার মনে হয় এবারও তুমি এই প্রশ্নটা পেয়ে যাবা, এই প্রশ্নটা পাবাই, কারণ এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, একবারে করা পসিবল হয় না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো এটা তুমি পাবা, এটা মাস্ট শিখবা। কি বলছে দেখো, বিদ্যুৎ প্রবাহের পর পি পাত্রে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। এখন এইটার কনসেপ্টটা আসলে কি? ওকে, কনসেপ্টটা খুব সিম্পল। দেখো কনসেপ্টটা খুবই সিম্পল। এই জায়গাতে খেয়াল করলে দেখবা একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ দেয়া আছে। কিসের? নিকেল নাইট্রেটের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ দেয়া আছে। এই যে আমরা এখানে একটা নিকেল নাইট্রেটের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ পাচ্ছি, এই দ্রবণটা এইটা একটা ব্যাটারি দিয়ে কানেক্টেড অবস্থায় আছে। কি দিয়ে? ব্যাটারি দিয়ে কানেক্টেড অবস্থায় আছে। এখন ব্যাটারি থেকে এখনো ইলেকট্রন প্রবাহ হয় নাই, ব্যাটারি থেকে এখনো ইলেকট্রিসিটি প্রবাহিত হয় নাই। তো ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়ার আগে এই দ্রবণ যেটা আছে, এই দ্রবণের আয়তন আছে, ঘনমাত্রা আছে, তার মানে এই দ্রবণে নিকেলের ভর পাবা না তুমি, এই দ্রবণে নিকেলের ভর পাবা। বাট যখনই তুমি এখানে ইলেকট্রিসিটি প্রবাহ করবা, তখন অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া হবে। তো অ্যানোডে ক্ষয় হবে, ক্যাথোডে জমা হবে। তো ক্যাথোডে জমা হওয়া মানে কি? এই নিকেল নাইট্রেট দ্রবণ থেকে নিকেল এখানে যে জমা হবে, তার মানে ইনিশিয়ালি আমার নিকেলের যে ভর ছিল এটাকে যদি আমি W1 ধরি, খেয়াল করো ইনিশিয়ালি বিদ্যুৎ প্রবাহের আগে নিকেলের যে ভর ছিল এটাকে যদি W1 ধরি, বিদ্যুৎ প্রবাহের পর এই দ্রবণ থেকে কিছু পরিমাণ নিকেল এই পাত্রের ক্যাথোডে যে জমা হচ্ছে সেটা হচ্ছে W2। ঠিক আছে? তো দেখো আগে যেই পরিমাণ ছিল সেখান থেকে কতটুকু পরিমাণ জমা হলো সেটা বাদ দিলে অবশিষ্ট কতটুকু নিকেল এখনো দ্রবণে আছে এটা পাওয়া যায়। অবশিষ্ট কতটুকু দ্রবণে আছে এটা পাওয়া যায়। তার মানে চিন্তা করো এখানে আমার ঘটনা দুইটা, একটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত করার আগে, আরেকটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত করার পর। বিদ্যুৎ প্রবাহিত করার আগে টোটাল দ্রবণে নিকেল ছিল, ধরে নাও বিদ্যুৎ প্রবাহিত করার আগে নিকেলে আমাদের এই দ্রবণে আমাদের 10 গ্রাম নিকেল ছিল। বিদ্যুৎ প্রবাহিত করার পর এই জায়গায় টোটাল বিক্রিয়া করে কিছু নিকেল এই পাত্রে যে জমা হয়ে যাচ্ছে, মানে দ্রবণ থেকে চলে যাচ্ছে। দ্রবণ থেকে চলে গেলে এই দ্রবণ থেকে কিছু পরিমাণ নিকেল চলে যাবে, কতটুকু যাবে? W2 পরিমাণ যাবে। তো আগে কতটুকু ছিল আর কতটুকু চলে গেছে সেটা বাদ দিলে দ্রবণে অবশিষ্ট কতটুকু থাকে সেটা পাওয়া যায়। এই অবশিষ্ট কতটুকু নিকেল আছে এইটা থেকে দ্রবণের ঘনমাত্রা বের করা যায়। এই জন্য আমাদের এখানে প্রশ্নে স্পেসিফিকভাবে বলে দেয়া আছে বিদ্যুৎ প্রবাহের পর পি পাত্রে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। বিদ্যুৎ প্রবাহের পর পি পাত্রে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্নটা ভালো করে বুঝছি কিনা? প্রশ্নটা ভালো করে বুঝছি। এখন এই প্রশ্নটা আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। স্টেপ বাই স্টেপ সলভ করার জন্য আমাদের যেটা করা লাগবে, যেহেতু অনেকগুলা ক্যালকুলেশন হবে, আমাদের দুইটা পেজ নেওয়া লাগবে। সো আমরা প্রথম পেজে যাব। প্রথম পেজে চলো, প্রথম পেজ নিলাম। এখন দেখো বিদ্যুৎ প্রবাহের আগে দ্রবণে নিকেলের ভর বের করতে হবে। কি করব? তাহলে সমাধান করার সময় আমরা প্রথমেই লিখব বিদ্যুৎ প্রবাহের আগে নিকেলের
ভর, তাহলে ওই দ্রবণে বিদ্যুৎ প্রবাহের আগে নিকেলের ভর বের করতে হবে। তো আমরা জানি S ইজ ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV/ml, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে আমি যদি বিদ্যুৎ প্রবাহের আগে বের করতে চাই তাহলে এটা হবে W1। তো এই W1 যদি আমি বের করতে চাই, W1 বের করতে গেলে SMV/ml ডিভাইডেড বাই 1000 আসে, SMV/ml ডিভাইডেড বাই 1000। এই জায়গাতে এবার ভালো করে খেয়াল করো, বিদ্যুৎ প্রবাহের আগে আমাদের এই দ্রবণে আয়তন কত দেয়া আছে, VML 400 ml আয়তন দেয়া আছে। এখানে দেখো আণবিক ভর কত দেয়া আছে, নিকেলের জন্য তোমার আণবিক ভরটা মনে রাখতে হবে, নিকেলের আণবিক ভর এটা তোমার মাথায় রাখতে হবে। নিকেলের আণবিক ভর জানি কত, ভুলে গেলাম। নিকেল হচ্ছে সম্ভবত ওয়েট, নিকেল হচ্ছে 52 মেবি, সম্ভবত ভুলে গেছি গা। নিকেল হচ্ছে 52 না 59। সো এখানে আমরা নিকেলে দিলাম হচ্ছে, নিকেলের জন্য আণবিক ভর আসতেছে আমার 59। আচ্ছা, এবার ঘনমাত্রা কত দেয়া আছে দেখো, 1 মোলারিটি। আচ্ছা, নিচে 1000, তো এই গেল হচ্ছে আমার 1000। ক্যালকুলেশন করলে এখান থেকে আমি বিদ্যুৎ প্রবাহের আগে টোটাল মিলে ভর পেয়ে যাব, পাবো কিনা বলো? এই টোটালটা ক্যালকুলেশন করলে আমি এখানে বিদ্যুৎ প্রবাহের আগে ভর পাবো। তাহলে দেখো 1 × 59 × 400 ml ডিভাইডেড বাই 1000। সো ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের ভর আসে হচ্ছে 23.6 গ্রাম। তো এটা আমাদের বিদ্যুৎ প্রবাহের আগে। এবার খেয়াল করো, যখন আমরা বিদ্যুৎ প্রবাহিত করব, বিদ্যুৎ প্রবাহের সময় এই জায়গা থেকে, এই দ্রবণ থেকে ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে সেটা পাবো, তাই না? তাহলে বিদ্যুৎ প্রবাহের সময় ক্যাথোডে জমা হওয়া নিকেল, এটা আমাদের বের করতে হবে। তো আমরা এখন কি করব, বিদ্যুৎ প্রবাহের সময় জমা হওয়া নিকেল বের করব। তো এখন আমরা লিখব বিদ্যুৎ প্রবাহের সময় জমা হওয়া নিকেল এর পরিমাণ। আচ্ছা, তো বিদ্যুৎ প্রবাহের সময় জমা হওয়া নিকেলের পরিমাণ, এটা হবে আমার W2। W2 ইজ ইকুয়ালস টু, আমরা জানি ফর্মুলা হচ্ছে MIT ডিভাইডেড বাই EF, এটা আসে হচ্ছে আমার ফর্মুলা। এবার খেয়াল করো আণবিক ভর কত আসবে নিকেলের জন্য, সেম জিনিস, নিকেলের জন্য আমার আসবে হচ্ছে 59 ইন্টু আই কত আসবে, খেয়াল করে দেখো নিকেলের জন্য আয়ের ভ্যালু এখানে আমাদের দেয়া আছে 2.5 অ্যাম্পিয়ার। আয়ের ভ্যালু তড়িৎ প্রবাহিত করলে আয়ের ভ্যালু দেখো এখানে 2.5 অ্যাম্পিয়ার দেয়া আছে। এবার দেখো টি দেয়া আছে 1 আওয়ার। 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড, 1 ঘন্টায় আমাদের 3600 সেকেন্ড ডিভাইডেড বাই EF। এখন দেখো নিকেল 2 প্লাসে রূপান্তর হয়, তার মানে আমার E এর ভ্যালু 2 আর F এর ভ্যালু 96500। সো এখান থেকে ক্যালকুলেশন করলে 59 ইন্টু 2.5 ইন্টু 3600 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500। ওকে, তো এখানে আমরা টোটাল মিলে ক্যালকুলেশন করে 2.75 গ্রাম পাই। এটা কত পাই, 2.75 গ্রাম। তো এখানে আমার কত আসে আরেকবার একটু আমরা দেখি, 59 ইন্টু 400 ডিভাইডেড বাই 1000, এটা ক্যালকুলেশন করলে আমার 23.6, আর এখান থেকে আসে হচ্ছে আমার 2.75। তার মানে আমার টোটাল এই দ্রবণে নিকেলের ভর ছিল 23.6 গ্রাম। আমি এখানে যখনই বিদ্যুৎ প্রবাহিত করছি 1 ঘন্টা যাবত 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, তখন এখান থেকে নিকেল কিছুটা এই ক্যাথোডের ধারে যে জমা হয়েছে, এই ক্যাথোডের ধারে যে নিকেল জমা হয়েছে, কতটুকু জমা হয়েছে, 2.75 গ্রাম। তাহলে আমার বিদ্যুৎ প্রবাহের পর অবশিষ্ট নিকেল পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখন বলতে পারি কি, বিদ্যুৎ প্রবাহের পর অবশিষ্ট নিকেল, বিদ্যুৎ প্রবাহের পর অবশিষ্ট নিকেল, এই কনসেপ্টটা মাস্ট জানতে হবে, এটা আমাদের পরীক্ষায় আসবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা পরীক্ষায় আসবে। সো অবশিষ্ট নিকেল কি হবে, W ইজ ইকুয়ালস টু W1 মাইনাস W2। তো W1 এর ভ্যালু কত ছিল, 23.6। W1 এর ভ্যালু আমরা লিখলাম 23.6 মাইনাস W2 এর ভ্যালু 2.75। সো ক্যালকুলেশন করলে 23.6 মাইনাস 2.75 ক্যালকুলেশন করলে 20.85 গ্রাম। এটা আসে কিসের ভ্যালু, অবশিষ্ট নিকেলের ভ্যালু। তো এখন এই দ্রবণের মধ্যেই অবশিষ্ট নিকেল কতটুকু আছে,
এটা আছে। তা অবশিষ্ট যেটুকু নিকেল আছে এই নিকেলটুকু আবার দ্রবণের ঘনমাত্রা তৈরি করে, ওই দ্রবণটার ঘনমাত্রা তৈরি করে। তাহলে দেখো বিদ্যুৎ প্রবাহের পর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা কত হবে? পরিবর্তিত ঘনমাত্রা এটা যদি এখন আমরা বের করতে চাই তখন আমরা লিখব পরিবর্তিত ঘনমাত্রা। পরিবর্তিত ঘনমাত্রা, তো পরিবর্তিত ঘনমাত্রা S ইজ ইকুয়ালস টু, আমার ফর্মুলা হচ্ছে 1000 W ডিভাইডেড বাই MV ml। তার মানে এখন আমি এখানে উপরে বসাবো 1000, উপরে বসাবো 1000 ইন্টু ডাব্লু। ডাব্লু এর ভ্যালু দেখো 20.85 আসে, ডিভাইডেড বাই MV ml। সো আমি এখানে 59 ইন্টু দেখো VML এর ভ্যালু কত আছে, ওই যেখানে আমাদের 400 ml ছিল, বসাই দিলা 400 ml। সো 1000 ইন্টু 20.85 ডিভাইডেড বাই 59 ইন্টু 400। সো ক্যালকুলেশন করে দেখো ঘনমাত্রা আসতেছে 0.88 মোলারিটি। তাহলে দেখো আগে ঘনমাত্রা আমাদের 1 মোলারিটি ছিল, ঘনমাত্রা পরিবর্তিত হয়ে পরিবর্তিত ঘনমাত্রা আমার 0.88 মোলারিটি। তাহলে এইটা আমার আনসার আসে, শেষ পর্যন্ত আনসার আসে কোনটা? এটা। তাহলে পারবো কিনা বলো, একটু আমাকে কমেন্টে জানাও। যারা যারা এই পর্যন্ত করছো, যারা ভিডিও রেকর্ড দেখতেছো, তারা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে ইয়েস ভাইয়া বুঝতে পারছি, পারবো। কমেন্টে কি বলবা? ইয়েস ভাইয়া বুঝতে পারছি, পারবো। তাহলে আমি পরবর্তী কনসেপ্টে যাব। দেখবা আমরা বিভিন্ন টাইপের প্রিভিয়াস ইয়ারে সিকিউ সলভ করতে যে এই সেম কনসেপ্ট থেকে অনেকগুলা প্রশ্ন দেখব। কারণ কি এই কনসেপ্টটা বারবার রিপিট কোশ্চেন আসে, বারবার রিপিট কোশ্চেন আসে, সিকিউতে প্রচুর পরিমাণে রিপিট আসে। দ্যাটস ওয়াই আমাদের এই কনসেপ্টটা বেশ কয়েকবার সামনে আসবে, বেশ কয়েকবার সামনে আসবে এবং আমাদের এটা ভালো মতো শিখতেও হবে। সো চলো আমরা দেরি না করে করে ফেলি। পরের কনসেপ্টটা সেটা বুঝতে পারছো? আরেকবার একটু বলবো, আরেকবার বলে দিই, হ্যাঁ আরেকবার বলি। দেখো ঘটনা কি ঘটলো, ঘটনা ঘটলো হচ্ছে বিদ্যুৎ প্রবাহের আগে এই দ্রবণের মধ্যে একটা নিকেল ছিল, এই যে নিকেল নাইট্রেটের দ্রবণ না, নিকেল ছিল, সেই ভরটা আমরা W1 এর মাধ্যমে বের করছি, কতটুকু নিকেল ছিল। বিদ্যুৎ প্রবাহের পর এখানে অ্যানোড এবং ক্যাথোড দুইটাই বিক্রিয়া হবে, অ্যানোড থেকে ক্ষয় হবে আর ক্যাথোডে যে জমা হবে নিকেল, এখানে দ্রবণ থেকে যে এই যে ক্যাথোডে যে জমা হবে, তাহলে এই দ্রবণ থেকে চলে যাবে। এখন বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত করার পরে যে MIT বা EF ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে প্রবাহিত করার পর কতটুকু পরিমাণ চলে যাচ্ছে সেটা বের করছি। তাহলে দেখো আগে যতটুকু ছিল সেখান থেকে কতটুকু চলে গেছে, এটা যদি আমি এখন এখানে মাইনাস করি তাহলে অবশিষ্টর পরিমাণ পেয়ে যাব। অবশিষ্ট যেটুকু পাবো ওটা তো এই দ্রবণের মধ্যেই আছে, তো দ্রবণের মধ্যে থেকে সে নতুন ঘনমাত্রার দ্রবণ তৈরি করবে। নতুন ঘনমাত্রার দ্রবণ আমি S ইজ ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV, এই ফর্মুলা ব্যবহার করে খুব সুন্দর মতো বের করতে পারবো। তাহলে এখানে দেখো বললো আমার পরিবর্তিত দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে, পাত্রের তড়িৎ বিশ্লেষণ দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা বের করতে বলছে, পারবো। তাহলে দেখো আমার কয়টা স্টেপের ম্যাথ? 4টা স্টেপের ম্যাথ। প্রথম স্টেপে বিদ্যুৎ প্রবাহের আগে ভর, পরের স্টেপে বিদ্যুৎ প্রবাহের পরে ভর, তারপরে অবশিষ্ট ভর, তারপরে অবশিষ্ট ঘনমাত্রা। এই 4টা স্টেপ মনে রাখবা। বিদ্যুৎ প্রবাহের আগে, বিদ্যুৎ প্রবাহের পরে অবশিষ্ট ঘনমাত্রা, বিদ্যুৎ প্রবাহের আগে, বিদ্যুৎ প্রবাহের পরে অবশিষ্ট ঘনমাত্রা, অ্যান্ড লাস্টে যে পরিবর্তিত ঘনমাত্রা, দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা। এভাবে টোটাল 4টা স্টেপে আমরা ভাগ করে ফেললাম। আচ্ছা এবার আসো এখানে আমাদের বলছে যে এই যে টোটাল পাত্রের এখানে কিন্তু এই সব কিছু দেয়াই আছে, এই ইনফরমেশনগুলো দেয়া আছে, আর এদিকে তো টাইম, তারপরে হচ্ছে যে তড়িৎ প্রবাহ, এগুলো দেয়া আছে। এখানে আমার বিভব দেয়া আছে দুইটার। এবার বলছে দেখো উদ্দীপকের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটিকে দীর্ঘদিন 10টা পাত্রে সংরক্ষণ সম্ভব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে আমাদের ঘটনা যেটা ঘটানো লাগবে, এই দ্রবণটাকে 10টার পাত্রে দিতে হবে, এই দ্রবণটাকে কোথায় দিতে হবে? 10টার পাত্রে দিতে হবে, দ্রবণটাকে 10টার পাত্রে দিতে হবে। তাহলে দ্রবণ যেটা আছে এই দ্রবণকে আমরা 10টার পাত্রে দিব। দ্রবণটাকে 10টার পাত্রে রাখা সম্ভব হবে কিনা এইটা করার সিস্টেম কি, ওই যে তোমাদের আমি ক্লাসে শেখাইছি, বেসিক ক্লাসে, পাত্রে রাখা যাবে কিনা সেই বেসিকটা। আবার বলি কোন বেসিক শেখাইছি? পাত্রে রাখা যাবে কিনা সেই বেসিকটা। তাহলে এখন আমরা কি করব? পাত্রে রাখা যাবে কিনা এই বেসিকটা দেখব। আচ্ছা পাত্রে রাখা যাবে কিনা এই বেসিকটা দেখলে সবসময় মাথায় রাখতে হবে পাত্রকে আমরা ধরি হচ্ছে অ্যানোড। তাহলে এখানে আমাদের যাচাই কি করতে হবে? যাচাই করতে হবে যে নিকেল নাইট্রেটের দ্রবণকে, নিকেল নাইট্রেট যেটা আছে, এই নিকেল নাইট্রেটের দ্রবণ যেটা আছে, নিকেল নাইট্রেটের দ্রবণকে 10টার পাত্রে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম লাইন ক্লিয়ার করতে হবে যে নিকেল নাইট্রেটের দ্রবণকে আমরা 10টার পাত্রে রাখবো।
তাহলে এখানে আমাদের 10টার পাত্রকে অ্যানোড ধরি, 10টার পাত্রকে অ্যানোড ধরে ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে আমাদের এই 10টার পাত্রকে যদি আমরা অ্যানোড ধরি, তাহলে আমরা এখন প্রথমে অ্যানোড অর্ধবিক্রিয়া লিখতে পারবো, অ্যানোড অর্ধবিক্রিয়া, তাই না? 10টার পাত্রকে যদি আমি অ্যানোড ধরি, তাহলে আমি এখানে অ্যানোড অর্ধবিক্রিয়া এটা লিখতে পারবো। তো ভালো করে খেয়াল করো, অ্যানোড অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে নিকেল হচ্ছে আমার দ্রবণ, আর 10টা হচ্ছে আমার পাত্র, তাহলে পাত্র হিসাবে 10টা ইউজ হচ্ছে। 10টা ইউজ হলে তাহলে অ্যানোডে কি হয়, অ্যানোডে আবার জারণ ঘটে। জারণ ঘটা মানে হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি। জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে আমাদের এখানে জিঙ্ক 2+ এ রূপান্তর হয়, জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ এ রূপান্তর হয়। আচ্ছা, এবার দেখো পরবর্তীতে আমরা ক্যাথোড অর্ধবিক্রিয়া এটা দেখব। তাহলে আমরা অ্যানোড অর্ধবিক্রিয়া দেখলাম, এরপর আমরা ক্যাথোড অর্ধবিক্রিয়া দেখব। এখন ক্যাথোডে আমাদের নিকেল নাইট্রেটের দ্রবণ আছে, তাই না? কি আছে? নিকেল নাইট্রেটের দ্রবণ। তো নিকেল নাইট্রেটের দ্রবণের ক্ষেত্রে নিকেল দেখো 2+ অবস্থানে ছিল, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে নিকেলে রূপান্তর হয়। এখন আমাদের একটু ক্লিয়ার করতে হবে, আমরা শুরুতে ওই যে পরিমাণগত রসায়নে জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে শিখাইছি, অ্যানোডে আমার জারণ সংখ্যা বৃদ্ধি পায়। এখানে দেখো জারণ সংখ্যা ছিল 0, এখানে হয়েছে +2 মানে জারণ সংখ্যা বাড়ছে, এখানে ছিল +2, এখানে হয়েছে 0 মানে জারণ সংখ্যা কমছে। তাহলে এটা আমার জারণ বিজারণ বিক্রিয়া হলো। তাহলে এখানে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া দেখানোর পর এখন আমরা এখানে কোষ বিক্রিয়া দেখাতে পারবো। তাহলে আমরা কি লিখবো? পরের লাইনে লিখবো হচ্ছে কোষ বিক্রিয়া। তো আমরা কোষ বিক্রিয়া লিখলাম। কোষ বিক্রিয়া কি আসতেছে দেখো, 2টা ইলেকট্রন ছাড়ে 2টা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে এখানে আমার জিঙ্ক প্লাস নিকেল 2+ বিক্রিয়া করে জিঙ্ক 2+ প্লাস নিকেল এটা তৈরি করে। তাহলে এখানে আমরা দেখো কি পাইলাম, জিঙ্ক এবং নিকেল 2টা সমন্বয়ে আমরা তৈরি করলাম হচ্ছে কোষ বিক্রিয়া। তাহলে আমরা এখানে কোষ বিক্রিয়া বুঝতে পারছি। তাহলে কোষ বিক্রিয়া যদি বুঝতে পারি, তাহলে এখন আমরা যেটা করতে পারবো, এখান থেকে ই সেলের ভ্যালু বের করতে পারবো। ই সেল তাহলে দেখো ই সেল মানে হচ্ছে ই নট সেল। ই নট সেল যদি বের করি, ই নট সেল হবে হচ্ছে ই নট অফ অ্যানোড প্লাস ই নট অফ ক্যাথোড। ওকে, তো ই নট অফ অ্যানোড প্লাস ই নট অফ ক্যাথোড বের করলাম। এখন দেখো ই নট অফ অ্যানোড যেটা, ই নট অফ অ্যানোড মানে হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। অ্যানোডে কে বিক্রিয়া করবে? জিঙ্কের বিক্রিয়াটা হবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি করবে। আচ্ছা, ই নট অফ ক্যাথোড মানে কি? ই নট অফ ক্যাথোড মানে নিকেলের বিক্রিয়া, ক্যাথোডে নিকেলের বিক্রিয়া করবে। ই নট অফ ক্যাথোডে নিকেল 2+ থেকে নিকেলে রূপান্তর করবে। তাহলে দ্যাটস ইট। এভাবে আমরা দেখো একটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া পাইলাম, আরেকটা কি, আরেকটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া পাইলাম। ক্লিয়ার করতে পারছি? আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। এবার ভালো করে খেয়াল করে দেখো, এই জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর যে ভোল্ট, এটা আমাদের কি দেয়া আছে? দেয়া নাই। নিকেল থেকে নিকেল 2+ এর যে ভোল্ট, এটা আমাদের দেয়া আছে? দেয়া নাই। এটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য তুমি লিখবা সাইড নোট দিয়ে লিখবা দেওয়া আছে, সাইড নোট দিয়ে লিখবা দেয়া আছে নিকেল 2+ থেকে নিকেল এটার ভ্যালু হচ্ছে -0.25 ভোল্ট। এটা যখন তুমি উল্টে দিবা, উল্টে দিয়ে নিকেল থেকে নিকেল 2+ করবা, তখন -0.25 ভোল্ট ক্যালকুলেশন করলে +0.25 ভোল্ট আসে। আচ্ছা, পরবর্তীতে দেখো আমাদের এখানে এটা তো কার জন্য ছিল? এটা আমার নিকেলের জন্য ই ছিল। আচ্ছা, এবার ই নট এটার ভ্যালু জিঙ্কের জন্য দেখো, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক এটার ভ্যালু দেয়া আছে -0.76 ভোল্ট। এটা ক্যালকুলেশন করে যখনই আমি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এ নিব, -0.76 ভোল্ট এটা আসবে, ক্যালকুলেশন করলে +0.76 ভোল্ট আসবে। তাহলে সবসময় মাথায় রাখবো, আমরা যদি বিজারণ থেকে জারণ করি তখন ভোল্টের আগে মাইনাস চিহ্ন হয়। এখানে আমরা দেখো বিজারণ ছিল, বিজারণ মানে কি, +2 থেকে 0 ছিল, এটা বিজারণ, জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে। এই বিজারণ থেকে যখনই আমরা জারণ করব, তখন আমাদের এখানে টোটাল চিহ্নটার আগে কি আসবে? একটা মাইনাস আসবে। তাহলে বিজারণ থেকে জারণ করছি, টোটাল চিহ্নটার আগে একটা মাইনাস আসছে, মাইনাস বসাইছি, বসায় দুইটারই দেখো
ভ্যালু চেঞ্জ করে ফেললাম। এই ভ্যালু যেটা চেঞ্জ করছি এটা এখন আমি অ্যানোড এবং ক্যাথোডে বসাবো। তো দেখো অ্যানোডে যখন আমি বসাচ্ছি, অ্যানোডে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর ভ্যালু আসছে 0.76 ভোল্ট, আর ক্যাথোডে নিকেল 2+ থেকে নিকেল, নিকেল 2+ থেকে নিকেল, এইটার ভ্যালু দেখো নিকেল 2+ থেকে নিকেল, এটার ভ্যালু অলরেডি -0.25 ভোল্টই দেয়া আছে। এখান থেকে টোটাল মিলে তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো 0.76 মাইনাস 0.25 ক্যালকুলেশন করলে 0.51 ভোল্ট আসে। এই যে 0.51 ভোল্ট, এই ভ্যালুটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তো আমরা জানি ই সেলের ভ্যালু যদি পজিটিভ হয়, আমরা জানি ই সেলের ভ্যালু যদি পজিটিভ হয়, ইনড সেল, ই সেল না, ইনড সেল এর মান ধনাত্মক হলে আমার বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। তো স্বতঃস্ফূর্ত হলে পাত্রে রাখা যাবে না। কারণ কি? স্বতঃস্ফূর্ত হলে দ্রবণটি পাত্রের সাথে বিক্রিয়া করে ফেলবে। দ্রবণটি যদি পাত্রের সাথে বিক্রিয়া করে তাহলে ওই পাত্রে রাখা যাবে না। দ্রবণটি যদি পাত্রের সাথে বিক্রিয়া করে তাহলে ওই পাত্রে রাখা যাবে না। দ্রবণটি যদি পাত্রের সাথে বিক্রিয়া না করে তাহলে দীর্ঘদিন তুমি রেখে দিতে পারবা। বাট যদি ধনাত্মক হয়, ধনাত্মক মানে হচ্ছে পাত্রের সাথে দ্রবণটি একা একাই বিক্রিয়া করে। ঠিক আছে, এই বেসিকগুলো আমরা বেসিক ক্লাসে শিখেছি যে কেন হয়, কিভাবে হয়। সো এখন আমরা ওই বেসিক আলোচনা না করে আমরা সরাসরি মন্তব্যে চলে গেলাম এবং প্রশ্নটা কিভাবে তুমি লিখে লিখে সলভ করবা সুন্দর মতো এটা দেখাই দিলাম। তাহলে পারবা কিনা বলো? খুব সুন্দর মতো এটা এভাবে করতে পারবা না? খুব সুন্দর মতো করবা। সবসময় মাথায় রাখবা, যখনই তোমার পাত্রে রাখা যাবে কিনা এই টাইপের কোশ্চেন বলবে, তখন তুমি অ্যানোডের অর্ধবিক্রিয়া, ক্যাথোডের অর্ধবিক্রিয়া, কোষ বিক্রিয়া এটা দেখাবা। এটা দেখানো মাস্ট, এইটা দেখানো মাস্ট। এই অংশটা ফর 1 মার্ক, এই অংশটা 1 মার্ক। ঠিক আছে, এই যে টোটাল ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশন 1 মার্ক, আর লাস্টের লাইন যেই ডিসিশন নিলাম এই ডিসিশনে 1 মার্ক। এই হচ্ছে আমাদের 3 মার্ক। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের 3 মার্ক। তো সিকিউতে 3 মার্ক তুমি যদি একদম 100-এ 100 পাইতে চাও, এই তিনটা স্টেপ দিবা সবসময়। অ্যানোডের অর্ধবিক্রিয়া, ক্যাথোডের অর্ধবিক্রিয়া এবং কোষ বিক্রিয়া এটা দেখাবা। এটা ফাঁকা রাখবা না, ওকে? এটা না রেখে সরাসরি এইটুকু করে দিবা না জানো। আর যদি তুমি দস্তার পাত্রকে অ্যানোড ধরে ক্যালকুলেশন করতে হবে, এইটা যদি লিখতে পারো এটা আরো ভালো। এটা আরো ভালো, টিচারকে বুঝতে সুবিধা হয়, মানে টিচারের বুঝতে সুবিধা হয় যে কিভাবে তুমি জিনিসটা করতেছো। ওকে, তাহলে আমরা প্রথম সিকিউটা কভার করে ফেলছি। প্রথম সিকিউয়ে 2টা কোশ্চেন করে ফেলছি। এখন আমরা আসব 2 নাম্বার সিকিউ। এখানে গ নাম্বার কোশ্চেনটায় আমরা বলতেছে যে কোষটির ইএমএফ নির্ণয় করো। তো আমাদের কোষ কোনটা? ভালো করে খেয়াল করো, এই যে পাত্রটা দেয়া আছে, পাত্রটা আমাদের কোষ। সো আমরা জানি, আমরা বেসিক ক্লাসে শিখছিলাম পাত্রের সবসময় বাম সাইডে যেটা থাকে, বাম সাইডে যেটা থাকে এটাকে অ্যানোড ধরতে হয়। বাম সাইডে যেটা থাকে এটাকে অ্যানোড ধরতে হয়, আর ডান সাইডে যেটা থাকে এটাকে কি ধরতে হয়? এটাকে ক্যাথোড ধরতে হয়। ডান সাইডে যেটা থাকে, ডান সাইডেরটাকে ক্যাথোড ধরতে হয়। তাহলে এই পাত্রের মধ্যে বামে আছে হচ্ছে অ্যানোড আর ডানে আছে হচ্ছে ক্যাথোড। তাহলে এই যে কোষটা আছে, কোষটির ক্ষেত্রে আমাদের অ্যানোডের কোষ বিক্রিয়া আর ক্যাথোডের কোষ বিক্রিয়া আর মোট কোষ বিক্রিয়া, এই তিনটা জিনিস আগে দেখাতে হবে। তাহলে এটা সমাধান করতে যে তুমি প্রথমেই করবা কি? অ্যানোড কোষ বিক্রিয়া, অ্যানোড কোষ বিক্রিয়া। সো প্রথমেই যেটা করবা সেটা হচ্ছে অ্যানোডের কোষ বিক্রিয়া বা অ্যানোডের কোষ বিক্রিয়া। এখানে ভালো করে খেয়াল করে দেখবা জিঙ্ক সালফেট আছে। তো জিঙ্ক সালফেটের জিঙ্ক এ অ্যানোডের কোষ বিক্রিয়াতে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। তো জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ এ রূপান্তর হবে। এটা হচ্ছে অ্যানোডের কোষ বিক্রিয়া। কিভাবে বুঝবো অ্যানোডে কি হবে? অ্যানোডে আমরা জানি অ্যানোড মানেই হচ্ছে আমাদের কি? অ্যানোড মানেই হচ্ছে আমাদের জারণ। তো জারণে এখানে দেখো 0 আর এখানে দেখো +2, মানে কি জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। এই সাদা দিয়ে যেগুলো লিখছি এগুলো তোমার পরীক্ষার খাতায় লেখা লাগবে না, এটা বোঝানোর জন্য লিখছি। এটা পরীক্ষার খাতায় লেখা লাগবে না, এটা বোঝানোর জন্য লিখছি। দেখো 0 থেকে +2 মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। জারণ সংখ্যা বৃদ্ধি পাইলে এটা হচ্ছে অ্যানোডের কোষ বিক্রিয়া কি? জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, তাহলে এইটা যেটা পরীক্ষার খাতায় লেখা লাগবে না, এটা আমি জাস্ট বুঝাই দিয়ে আবার মুছে দিলাম। ওকে, আচ্ছা এবার দেখো অ্যানোডের কোষ বিক্রিয়ার পর আমি যদি এর পরের লাইনে ক্যাথোডের কোষ বিক্রিয়া লিখি, সেম ভাবে ক্যাথোডের অর্ধ বিক্রিয়া, এটা তো কোষ বিক্রিয়া না, এটা হচ্ছে অর্ধ বিক্রিয়া। এই জায়গাতে লেখাটা লিখতে হবে কি? লেখাটা লিখতে হবে হচ্ছে অর্ধ বিক্রিয়া। কোষ বিক্রিয়া লিখলে ভুল হবে। ক্যাথোডের অ্যানোডের অর্ধ বিক্রিয়া এটা লিখবা, তারপরে ক্যাথোডের অর্ধ বিক্রিয়া এটা লিখবা। তো আমরা প্রথমে
অ্যানোডের অর্ধবিক্রিয়া লিখলাম, এবার ক্যাথোডের অর্ধবিক্রিয়া লিখবো। এখানে দেখো এই সাইডে আমাদের নিকেল সালফেট আছে। তো ক্যাথোডের ক্ষেত্রে যেটা হয়, এখানে জারণ সংখ্যা হ্রাস পায়। তো নিকেল 2+ আয়ন আকারে আছে, সে 2+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে নর্মাল নিকেলে রূপান্তর করে। তো নর্মাল নিকেলে রূপান্তর করলে দেখো এখানে +2 এখানে 0 মানে কমলো, +2 এবং 0 মানে কমলো। তাহলে এই দুইটাকে এখন যদি আমরা একত্রিত করি, একত্রিত করলে নিচে আমরা এখন কোষ বিক্রিয়া লিখতে পারবো। কি লিখতে পারবো? লিখতে পারবো হচ্ছে কোষ বিক্রিয়া। তাহলে দেখো অ্যানোডের অর্ধবিক্রিয়া, তারপর ক্যাথোডের অর্ধবিক্রিয়া, এখন লিখবো কোষ বিক্রিয়া। তাহলে কোষ বিক্রিয়ায় দেখো দুইটা ইলেকট্রন কেটে গেল। এখানে আমাদের জিঙ্কের সাথে নিকেল 2+ বিক্রিয়া করে জিঙ্ক 2+ প্লাস নিকেল, এইটা হচ্ছে আমাদের তৈরি করলো। তাহলে কি হলো? এইটা গেল আমাদের মোট কোষ বিক্রিয়া। আচ্ছা, এবার মোট কোষ বিক্রিয়া এটা দেখানোর পর এখন আমরা কি করব? কোষের ইএমএফ বের করব। ইএমএফ বের করতে গেলে আমরা জানি কোষের ইএমএফ মানে হচ্ছে ই নট সেল। ই নট সেল ইজ ইকুয়ালস টু ই নট অফ অ্যানোড প্লাস ই নট অফ ক্যাথোড। এই হচ্ছে আমাদের অ্যানোড ক্যাথোডের ক্ষেত্রে লিখতে হবে। আচ্ছা, অ্যানোড ক্যাথোডের ক্ষেত্রে ই নট অফ অ্যানোড প্লাস ই নট অফ ক্যাথোড লিখে ফেলছি। এখন আমরা অ্যানোডের বিক্রিয়া লিখবো। আমরা জানি অ্যানোডে আমাদের জারণ ঘটে। জারণ বিক্রিয়া দেখাও। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আচ্ছা, এবার ই নট অফ ক্যাথোড দেখাও। ক্যাথোডের বিজারণ বিক্রিয়া দেখাও। বিজারণের ক্ষেত্রে নিকেল 2+ থেকে নিকেল, এটা গেল হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া। এখন আমার এই দুইটা ভ্যালু বসাতে হবে। এখন আমরা দেখব বাম সাইডে আমাদের যে ভ্যালুগুলো দেয়া আছে, ভ্যালুগুলো একদম এক্সাক্ট এটাই আছে কিনা। তো ইনাট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, দেখো এটা দেয়া আছে 0.76। বাট দেখো নিকেলের ক্ষেত্রে নিকেল থেকে নিকেল 2+ এর ভ্যালু দেয়া আছে, বাট আমাদের লাগবে হচ্ছে নিকেল 2+ থেকে নিকেল। তাহলে এটার কি আসবে? -0.25 ভোল্ট আসবে। এই দুইটা ক্যালকুলেশন করতে। এখন বলবো ভাই কেন? কারণ হইতেছে অলরেডি দেখো আমাদের বাম সাইডে ভ্যালু যেটা দেয়া আছে ওটাকে কোড করতে হবে। সলভ করতে যে কোড করতে হবে, প্রশ্নে যেটা দেয়া আছে ওই ভ্যালুটা কোড করতে হবে সলভ করতে যে। তো দেখো ভ্যালু আমার দেয়াই আছে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটার ভ্যালু দেখো দেয়াই আছে 0.76 ভোল্ট। এইটা থেকে আমরা যদি এখন কমাই আমাদের কি করতে হবে? মানে এটা তো আমার আছে, এটা তো মিলেই যাচ্ছে। বাট নিকেলটা হচ্ছে নিকেল থেকে নিকেল 2+ দেয়া আছে, এটার ভ্যালু কত? 0.25। বাট আমাদের এখানে লাগবে উল্টাটা, নিকেল 2+ থেকে নিকেল। তো যখনই তুমি এটাকে নিকেল 2+ থেকে নিকেল এটাতে কনভার্ট করতে যাবা, তখনই -0.25 ভোল্ট আসবে। তো ওই -0.25 ভোল্ট কেন আসলো? কারণ যখনই আমি জারণ থেকে বিজারণে কনভার্ট করছি, সামনে একটা মাইনাস দিতে হবে। আমরা জানি যখনই আমি জারণ থেকে বিজারণ করছি তখনই একটা সামনে মাইনাস আসবে। সো সেই সামনে মাইনাসটা দিলাম, দিয়ে এখন ক্যালকুলেশন করব। 0.76 মাইনাস 0.25 ক্যালকুলেশন করলে ওই তো 0.51 ভোল্ট, এটা আসে হচ্ছে অ্যান্সার। তাহলে টোটাল মিলে ইএমএফ হচ্ছে 0.51। তাহলে লাস্ট লাইনে একটা মন্তব্য করে দিব যে কোষটির ইএমএফ 0.51 ভোল্ট। পারবো কিনা বলো? যারা যারা ক্লাস করতেছো তারা একটু কমেন্টে মানে বলবা যে ভাইয়া পারবো। আচ্ছা, এবার তোমাদের সাথে একটা ব্যাপার বলি, সেটা হইতেছে যে আমি এখন থেকে তোমাদেরকে প্রতিদিন রাতেই লাইভ নেওয়ার ট্রাই করব। প্রতিদিন রাতেই লাইভ নেওয়ার ট্রাই করব, তোমাদের সিলেবাসটা কভার করাই দিব। প্রতিদিন রাতেই লাইভ কেন নিব? কারণ হচ্ছে যে তোমাদের সিকিউ, এমসিকিউ, মাস্টার ক্লাস সবই তো করাতে হবে। তো এই জন্য প্রতিদিন রাতে লাইভ নিয়ে ট্রাই করবো। বিগত 4-5 দিন আমার একটু হ্যাসেল যাচ্ছিল, বেশ কিছু প্রবলেম যাচ্ছিল। এই জন্য বিগত 4-5 দিন তোমাদের রুটিন দেওয়া সত্ত্বেও আমি ক্লাস নিতে পারি নাই। বেশ কিছু প্রবলেম ছিল, ওই প্রবলেমগুলো শর্ট আউট করতে চাই। বলতে পারো যে ফ্যামিলি ম্যাটার্স। সো প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল লাইফ থাকে, সেখানে একটু ফ্যামিলি ম্যাটার্স থাকে। এই জন্য তোমাদের হচ্ছে লাইভগুলো নেওয়ার রুটিন দিয়েও নিতে পারি নাই, বাট সামনে প্রতিদিনই নিব। সো প্রতিদিন নেওয়া মানে এই ক্লাসগুলো একদিন পরে ইউটিউবে আমাদের আপলোড হয়ে যাবে। সো আমরা একদিন পরে পুরো ক্লাসটাই হচ্ছে ইউটিউবে আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। সো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের গেল কি 2 নাম্বার সিকিউর গ নাম্বার কোশ্চেন। যারা যারা লাইভে ক্লাস করছো বা রেকর্ড করতেছো একটু কমেন্টে জানাবা যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। বুঝতে পারলে লিখবা বুঝতে পারছি। ওকে, এবার আসো আমাদের পরবর্তী সিকিউতে আসি। পরবর্তী সিকিউটা এটা আমাদের কি বলতেছে দেখো, বলতে হচ্ছে উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণটিকে এম ধাতুর পাত্রে রাখা যাবে কিনা। তার মানে দেখো এই দ্রবণ, ক্যাথোডে যে দ্রবণটা আছে, ক্যাথোডের দ্রবণ কোনটা? ডান সাইডে যে দ্রবণটা আছে এটা হচ্ছে আমাদের ক্যাথোড। ডান সাইডে যে দ্রবণটা সেটা হচ্ছে ক্যাথোড। আমরা জানি বামে সবসময় অ্যানোড থাকে, ডানে সবসময় ক্যাথোড থাকে। তাহলে ডান সাইডে যে দ্রবণ, ক্যাথোডীয় দ্রবণ, নিকেল সালফেটের দ্রবণ, এইটাকে এম ধাতুর পাত্রে রাখতে হবে। এম ধাতু কোনটা? এটা। তাহলে আমরা প্রথমেই লিখব যে নিকেল সালফেটের দ্রবণকে এম ধাতুর পাত্রে রাখতে হবে। নিকেল
সালফেট দ্রবণকে M ধাতুর পাত্রে তারপরে পরের লাইন রাখতে হবে। সো দেখো নিকেল সালফেট দ্রবণকে আমরা কি করলাম M ধাতুর পাত্রে রাখবো। আচ্ছা এবার দেখো নিকেল সালফেট দ্রবণকে যদি M ধাতুর পাত্রে রাখতে চাই তাহলে এখানে আমাদের পাত্র যেটা সেটাকে অ্যানোড ধরতে হবে। তাহলে দেখো M ধাতুর পাত্রকে আমরা অ্যানোড ধরবো। তাহলে কি করব M ধাতুর পাত্রকে অ্যানোড ধরবো। ওকে, আচ্ছা M ধাতুর পাত্রকে অ্যানোড ধরবো। এবার তাহলে অ্যানোড পেয়ে গেছি, ক্যাথোড পেয়ে গেছি, তাহলে আমরা কি করব প্রথমে লিখব অ্যানোড অর্ধ বিক্রিয়া। কি করব আমরা অ্যানোড অর্ধ বিক্রিয়া করব। ওকে, তাহলে এখন আমাদের প্রথমেই অ্যানোডের যে অর্ধ বিক্রিয়া সেটা করা লাগবে। তো চলো আমরা অ্যানোডের অর্ধ বিক্রিয়া করি, বাট এটা একটু কপি করে রাখি কারণ এখানে আমাদের অ্যানোডের অর্ধ বিক্রিয়ার পাশাপাশি ক্যাথোডেরও অর্ধ বিক্রিয়া বের করা লাগবে। সো দেখো অ্যানোডের অর্ধ বিক্রিয়া গেল, আমরা একটু ঠিক তার পরের লাইনে ক্যাথোডের অর্ধ বিক্রিয়া লিখব। সো ক্যাথোডের অর্ধ বিক্রিয়াও লিখে নিলাম। তো অ্যানোডের অর্ধ বিক্রিয়া এটাতে কি হবে আর ক্যাথোডের অর্ধ বিক্রিয়াতে কি হবে? তো অ্যানোড হচ্ছে আমার M ধাতুর পাত্র। M ধাতুর পাত্র মানে এটা। এখন অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ ঘটে, মানে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে নরমালি আমাদের এখানে M ছিল, M 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে M3+ এ রূপান্তর হয়েছে। এটা হচ্ছে আমাদের জারণ। কিভাবে বুঝলাম? এই জায়গায় দেখো ই নট সেলের নিচে দেয়া আছে M থেকে M3+, এটা দেখেই বোঝা যাচ্ছে এদিকে জারণ সংখ্যা 0, এদিকে +3, মানে এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। অর্থাৎ এটাকে যদি আমি জারণ আকারে দেখাই এটা 3টা ইলেকট্রন ছাড়ছে এইভাবে। আচ্ছা এবার ক্যাথোডে কি ঘটছে? ক্যাথোডে বিজারণ ঘটছে। তাহলে বিজারণ নিকেল সালফেটের দ্রবণে ঘটবে। নিকেল নরমালি +2 আকারে থাকে, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে নিকেলে রূপান্তর হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে কি সমতা হয়েছে? উত্তর হচ্ছে না, সমতা হয় নাই। এখানে 3টা ইলেকট্রন ছাড়ছে আর এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে সমতা হয় নাই। তাহলে এখন সমতা করার জন্য এখানে আমার 2 দিয়ে গুণ করা লাগবে, এখানে 2 আসবে, এখানে 2 আসবে। এখানে আমার কি করা লাগবে? 3 দিয়ে গুণ করা লাগবে, এখানে 3 আসবে, এখানে 3 আসবে। এই টোটাল মিলে ক্যালকুলেশন করলে এখন আমি এখানে কোষ বিক্রিয়া পাবো। কি পাবো? কোষ বিক্রিয়া পাবো। তো দেখো এখন যখন আমি কোষ বিক্রিয়া পাচ্ছি, কোষ বিক্রিয়াতে আমাদের ঘটনা যেটা ঘটতেছে খুব সিম্পল। এই জায়গা 6টা ইলেকট্রন, এখানকার 6টা ইলেকট্রন কেটে যাচ্ছে। কেটে যে 2 মোল M 3 মোল নিকেল 2+ এর সাথে বিক্রিয়া করে ডান সাইডে 2 মোল M3+ এবং 3 মোল নিকেল তৈরি করে। এই হচ্ছে আমাদের ওভারঅল সব মিলায়ে কোষ বিক্রিয়া। এই হচ্ছে আমাদের ওভারঅল সব মিলায়ে কোষ বিক্রিয়া। আচ্ছা এবার দেখো কোষ বিক্রিয়া পেয়ে গেলাম, তাহলে এখন আমি কোষ বিক্রিয়া পাওয়ার পরে কি করব? পাত্রে রাখা যাবে কিনা এটা দেখার জন্য ই নট সেলের ভ্যালু বের করব। তাহলে আমি লিখব কি? ই নট সেল। তাহলে দেখো ই নট সেল ইজ ইকুয়ালস টু, আমরা জানি ই নট অফ অ্যানোড প্লাস ই নট অফ ক্যাথোড। তাহলে প্রথমে অ্যানোড নিলাম, তারপরে কি নিলাম? ক্যাথোড নিলাম। এবার খেয়াল করো অ্যানোডের যে বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া তো এইটা। তাহলে ই নট অফ অ্যানোডেরটা লেখা লাগবে। অ্যানোডে কি হবে? অ্যানোডের M থেকে M3+ এটার ভ্যালু। আচ্ছা ক্যাথোডে কি লেখা লাগবে? ক্যাথোডে সেম, ক্যাথোড হচ্ছে ক্যাথোডের বিজারণ বিক্রিয়া, নিকেল 2+ থেকে নিকেলের ভ্যালু। আচ্ছা এবার আমি একটু দেখার চেষ্টা করব M থেকে M3+ যেটা, এটার ভ্যালু অলরেডি দেখো 1.66 দেয়া আছে। আচ্ছা এবার নিকেল 2+ থেকে নিকেলের ভ্যালু এটা কিন্তু দেয়া নাই, এখানে আমাদের নিকেল থেকে নিকেল 2+ এর ভ্যালু দেয়া আছে। তাহলে উল্টায় দিলে যখন আমি বিজারণ করতেছি তখন একটা মাইনাস চলে আসে, -0.25 ভোল্ট আসে। তাহলে ক্যালকুলেশন করলে দেখো 1.66 মাইনাস 0.25 ক্যালকুলেশন করলে আমার 1.41 ভোল্ট এটা আসে, 1.41 ভোল্ট। তাহলে দেখো M ধাতুর পাত্রে রাখা যাবে কিনা এটার ক্ষেত্রে আমরা লাস্ট পর্যন্ত ই সেলের ভ্যালু পজিটিভ পাইছি। এখন তুমি কি করবা? তুমি কিন্তু এখানে, আমি এটা লিখি নাই, আমি কিন্তু এখানে সাইড নোট দিই নাই, তুমি এখানে লিখে সাইড নোট দিবা। এখানে লিখে কি করবা? সাইড নোট দিবা। সাইড নোট দিয়ে ওই অংশটা সুন্দর করে লিখবা, লিখে এখানে যে ভ্যালুটা পাবা এই ভ্যালুটা এখানে লেখার পর, এই ভ্যালুটা এখানে লেখার পর খুব সুন্দর মতো টোটাল অংশটা বের করে ফেলবা। বের করার পরে লাস্টে যে বলবা যেখানে M ধাতুর পাত্রে রাখা যাবে কিনা, উত্তর হচ্ছে রাখা যাবে না। কারণ কি? কারণ এখানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, আর স্বতঃস্ফূর্ত হলে পাত্রে রাখা যায় না।
ঠিক আছে? সো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যারা এই পর্যন্ত করছো তারা একটু কমেন্টে বলবা যে ভাইয়া ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার আসো পরেরটা আসি। পরে আমাদের 3 নাম্বার সিকিউটা ক্যালকুলেশন করি। 3 নাম্বার সিকিউতে গ নাম্বার যে কোশ্চেনটা আছে, দেখো 3 মার্কের কোশ্চেন বলছে উদ্দীপক অনুসারে ক্যাথোডে সঞ্চিত ধাতব পরমাণু সংখ্যা বের করো। তো ক্যাথোডে আমার কি দ্রবণ থেকে সঞ্চয় হবে, দ্রবণ থেকে কি হবে, সঞ্চয় হবে। এই দ্রবণ থেকে যেটা সঞ্চয় হবে এইটার সঞ্চিত ধাতব পরমাণু সংখ্যা বের করতে বলছে। ধাতব পরমাণু সংখ্যা বের করতে গেলে আমাকে কি করা লাগবে? খুব সিম্পল, আমরা জানি ধাতব পরমাণু সংখ্যা বের করতে গেলে তড়িৎ রসায়নের যে বেসিক ইকুয়েশন সেটা নিয়ে ক্যালকুলেশন করা লাগবে। তো তুমি প্রথমে এটা সলভ করতে যে লিখবা আমরা জানি, কি লিখবা? প্রথমে লিখবা আমরা জানি। আচ্ছা আমরা জানি মোল n ইজ ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ, এই হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন। আচ্ছা এবার আমাদের এখানে দেখো বের করতে বলছে সঞ্চিত ধাতব পরমাণু সংখ্যা। তো যখনই ধাতব পরমাণু সংখ্যা বের করতে বলছে, পরমাণু সংখ্যা বের করতে বললে n ইজ ইকুয়ালস টু কি আসে বলো তো? n ডিভাইডেড বাই n এ আসে। পরমাণু সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করে, মোল থেকে পরমাণু নিয়ে ক্যালকুলেশন করে কি n বাই n এ ইজ ইকুয়ালস টু এই সাইডে আমাদের আইটি ডিভাইডেড বাই ইএফ এটা আসে। তো মোট ধাতব পরমাণু সংখ্যা এটা বের করতে গেলে n ইজ ইকুয়ালস টু ওই সাইডে গেলে na ইন্টু আইটি ডিভাইডেড বাই ইএফ এটা আসবে। তো এই হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন, ধাতব পরমাণু সংখ্যা বের করার বেসিক ইকুয়েশন। এই বেসিক ইকুয়েশনে মান বসানোর আগে আমাদের সাইড নোট দিতে হবে। তো সাইড নোটে কি করবা? তুমি লিখবা হচ্ছে এখানে, লিখলা এখানে, এখানে লেখার পর তুমি অ্যাভোগাড্রো সংখ্যা যেটা আছে এটা সাইড নোট দিবা। অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.023 ইন্টু 10⁻23 ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করার জন্য আই এর ভ্যালু লিখবা। তো দেখো তো এই টোটাল যে ইয়াটা আছে এই জায়গাতে টোটাল মিলে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে? উত্তর দেখবা এখানে আমার ব্যাটারিতে 2 অ্যাম্পিয়ার বিদ্যুতের কথা বলা আছে। ওই জায়গায় ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার বিদ্যুতের কথা বলা আছে? 2 অ্যাম্পিয়ার বিদ্যুতের কথা বলা আছে। আচ্ছা এবার দেখবা আমাদের টাইম লাগবে। টাইম কত দেখো দেয়া আছে 10 মিনিট। বাট 10 মিনিট হলে তো আমাদের হচ্ছে না ভাইয়া, আমাদের সেকেন্ডে লাগবে। তাহলে 10 মিনিট প্রতি মিনিটে 60 সেকেন্ড, ক্যালকুলেশন করলে দেখো এখানে আমরা 600 সেকেন্ড পাচ্ছি। 10 মিনিট প্রতি মিনিটে 60 সেকেন্ড, ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 600 সেকেন্ড পাচ্ছি। আচ্ছা এবার এখান থেকে আমাদের নিকেলের জন্য তুল্য সংখ্যা লাগবে। নিকেল কি বলতো? নিকেল হচ্ছে আমাদের নিকেল 2+ এ রূপান্তর হয় এরকম একটা তোমার ধাতু। তাহলে দেখো নিকেল সালফেটে যখন রূপান্তর হয় তখন 2+ এ রূপান্তর হয়, তার মানে 2টা ইলেকট্রন ছাড়লে এর তুল্য সংখ্যা 2। এবার এই জায়গাতে তুমি এফ যেটা আছে ফ্যারাডের ধ্রুবক, যেহেতু এখানে তুমি অ্যাম্পিয়ারে বসাইছো তার মানে এখানে তোমার কুলম্বে বসবে, এসআই একক। অ্যাম্পিয়ারে বসাইছো এই জন্য কুলম্বে বসবে, এসআই একক। আচ্ছা এবার তুমি জাস্ট ভ্যালুগুলো বসাও। 6.023 ইন্টু 10⁻23 ইন্টু দেখো আই এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার, টি এর ভ্যালু 600 সেকেন্ড ডিভাইডেড বাই ইএফ, ই হচ্ছে আমাদের 2 আর এফ হচ্ছে 96500। এই টোটাল মিলে তুমি যদি ক্যালকুলেশন করো 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2 ইন্টু 600 ডিভাইডেড বাই 2 ইন্টু 600, আয়ের ভ্যালু 2 ছিল, হ্যাঁ 2 ইন্টু 600, নিকেলের 2 ইন্টু 96500। ক্যালকুলেশন করলে এখান থেকে আমার রেজাল্ট আসতেছে 3.744 ইন্টু 10⁻21 এতটি পরমাণু। তাহলে আমাদের নিকেল পরমাণু সংখ্যা বের করতে বলছিল। নিকেল পরমাণু সংখ্যা আমরা পাইলাম কিনা বলো তো? আমাদের নিকেল পরমাণু সংখ্যা বের করতে বলছিল বা সঞ্চিত পরমাণু সংখ্যা বের করতে বলছিল, আমরা সঞ্চিত পরমাণু সংখ্যা বের করে ফেললাম। তাহলে এখানে আমাদের মেইন কাহিনী কি? আমাদের মেইন কাহিনী হইতেছে যখনই আমাদের তোমার সঞ্চিত ধাতুর পরিমাণ, সঞ্চিত পরমাণু সংখ্যা, তো সঞ্চিত বা তোমার হচ্ছে যে উদ্বায়ী গ্যাসের আয়তন, এই টাইপের জিনিসপত্র বের করতে বলবে, তখন আমার ফর্মুলা আসবে হচ্ছে n ইজ ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ। এবার তোমার এই n থেকে যেটা বের করতে বলছে, সংখ্যা বের করতে বললে n বাই n এতে যাবা, ভর বের করতে বললে w বাই m এ যাবা, যেটা বের করতে বলবে সেদিকে যাবা। এইটা হচ্ছে তোমার বেস ফর্মুলা। এটা কি? এটা হচ্ছে তোমার বেস ফর্মুলা। এই বেস ফর্মুলা দিয়ে তুমি অনেক কিছু ক্যালকুলেশন করে বের করতে পারবা। তো ফুল মার্ক পাওয়ার জন্য তোমাকে একদম স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা দেখাতে হবে, এবং তুমি যদি ফুল মার্ক পাইতে চাও তাহলে এই সাইডে যে সাইড নোট দিছি এটা দেয়া মাস্ট। 3 মার্কের কোশ্চেন, সো ফুল মার্ক পাইতে গেলে সাইড নোট দেয়া মাস্ট, কারণ তুমি ফুললি ফর্মুলা দিয়ে করছো। বুঝতে পারছো? ফর্মুলা দিয়ে করছো, সাইড নোট দিবা, ইজিলি টিচার বুঝতে পারবে, ফুল মার্ক দিয়ে দিবে।
ওকে, সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এটা গেল আমাদের পরের কোশ্চেন। আচ্ছা, এবার আসো আমরা 4 নাম্বার সিকিউ দেখি, যেখানে আমাদের গ নাম্বার কোশ্চেন দেখতে হবে। গ নাম্বার কোশ্চেনে আমাদের এখানে দেখো বলছে উদ্দীপকে আমাদের 1 2 3 তিনটা ইকুয়েশন দেয়া আছে। একটা হচ্ছে a থেকে a2 প্লাস, b থেকে b2 প্লাস, একটা হচ্ছে c প্লাস থেকে c। তো আমাদের বলছে উদ্দীপকে 1 নাম্বার ইকুয়েশন মানে এইটা আর 3 নাম্বার যে ইকুয়েশন মানে এটা, দুইটা তড়িৎদ্বার হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে গঠিত কোষের ইএমএফ নির্ণয় করো। তো গঠিত কোষের ইএমএফ নির্ণয় করতে হবে 1 আর 3 দিয়ে, 1 আর 3 দিয়ে। এবার আমরা এই জায়গাতে 1 আর 3 দিয়ে যখন বের করতে যাইব তখন আমাদের একটু বেসিক খেয়াল করতে হবে যেখানে কোনটা জারণ আর কোনটা বিজারণ হচ্ছে, কোনটা জারণ আর কোনটা বিজারণ হচ্ছে। এখানে ভালো করে খেয়াল করলে দেখবা এখানে যদি আমি জারণ বিক্রিয়া নিই a থেকে a2 প্লাস, এখানে আমার প্লাস 0.76 আসছে। আর এখানে যদি আমি তোমার হচ্ছে যে সি প্লাস থেকে সি আসে না, এটাকে যদি সি থেকে সি প্লাস নিই তখন মাইনাস 0.79 ভোল্ট আসতেছে। তো দেখো দুইটাই যখন আমি জারণ করতেছি, দুইটাই জারণ করলে একটার ভ্যালু পজিটিভ একটার ভ্যালু নেগেটিভ, মানে এইটা আমার বড় আর এটা আমার ছোট আসে। তো আমরা মাথায় রাখবো বড় যেটা হবে ভ্যালু সেম জায়গাতে নিতে হবে, হয় জারণে নিতে হবে না বিজারণে নিতে হবে। জারণে নিলে বড় যেটা আসতেছে সেটা হচ্ছে আমার অ্যানোড হবে আর ছোট যেটা আসতেছে সেটা হচ্ছে আমার ক্যাথোড হবে। তাহলে এই জায়গাতে এ আর বি এই দুইটার মধ্যে অ্যানোড এবং ক্যাথোড আমরা দেখেই মাথার মধ্যে ক্যালকুলেশন করে যাচাই বাছাই করলাম। কি করলাম যে এ থেকে a2 প্লাস এটা আমরা অ্যানোড হিসেবে পাচ্ছি আর বি তোমার সি থেকে সি প্লাস এটার ভ্যালু ছোট হওয়ার কারণে এটাকে আমরা ক্যাথোড হিসেবে পাচ্ছি। তো অ্যানোড এবং ক্যাথোড আমাদের চিহ্নিত হয়ে গেল। ক্লিয়ার কিনা বলো? দেখো এটা আমরা কি করছি, এটা আমরা জারণ ক্যালকুলেশন করছি, এটাও আমরা জারণ ক্যালকুলেশন করছি। দুইটাতেই জারণ ক্যালকুলেশন করার পর দেখতেছি এই যে অংশটা আছে a থেকে a2 প্লাস এটার ভ্যালু বড় আর এটার ভ্যালু ছোট, যেটা বড় সেটা আমার অ্যানোড আর যেটা ছোট সেটা আমার ক্যাথোড হিসেবে কাজ করছে। এবার এই দুইটার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ, এটা লেখা লাগবে অ্যানোড অর্ধকোষ। আচ্ছা, অ্যানোড অর্ধকোষে দেখো a থেকে a2 প্লাস হচ্ছে না, তার মানে কি a দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে a2 প্লাসে রূপান্তর হচ্ছে। পরে দেখো ক্যাথোড অর্ধকোষ, এটার দিকে আসাও, এখানেও ভালো করে খেয়াল করলে দেখবা ক্যাথোড অর্ধকোষের ক্ষেত্রে তোমার যেহেতু গ্রহণ হবে তাহলে গ্রহণ হলে সি প্লাস আকারে আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে সিতে রূপান্তর হচ্ছে। বাট আমাদের এখানে ইলেকট্রন সমতাকরণ করা লাগবে। সমতাকরণ করার জন্য এখানে আমি 2 মোল দিব, এখানে 2 মোল হবে, এখানে 2 মোল হবে। এই টোটালটা ক্যালকুলেশন করলে আমরা এখানে কোষ বিক্রিয়া পাবো, কোষ বিক্রিয়া পাবো। আচ্ছা, তো আমরা একটু দেখি কোষ বিক্রিয়া আকারে আসি। সো কোষ বিক্রিয়াতে ভালো করে খেয়াল করো এই দুইটা ইলেকট্রনের সাথে এই দুইটা ইলেকট্রন কেটে গেল, তাহলে এখানে আমি a প্লাস 2 সি প্লাস পাচ্ছি। বিক্রিয়া শেষ করে আমার a2 প্লাস প্লাস 2c এটাতে রূপান্তর হলো। এখন দেখো এই কোষ বিক্রিয়ায় আমার লাভ কি হবে। এখন আমাদের এখানে ইএমএফ বের করার সময় খেয়াল করতে হবে এটা কি প্রমাণ অবস্থায় আছে নাকি অপ্রমাণ অবস্থায় আছে। ওই যে তোমাদের বেসিক ক্লাসে শেখাইছি প্রমাণ অবস্থায় হলে সরাসরি ই নটের ভ্যালু বের করবো, আর প্রমাণ অবস্থায় না থাকলে এটাকে আমাদের নার্নস্ট ইকুয়েশনে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে দেখো ঘনমাত্রা একটার ক্ষেত্রে 0.4 মোলারিটি আর একটার ক্ষেত্রে 0.3 মোলারিটি, অর্থাৎ ঘনমাত্রার ভিন্নতা আছে। ঘনমাত্রার ভিন্নতা থাকলে এটা অপ্রমাণ অবস্থায় আছে, তার মানে এখানে আমাদের নার্নস্ট ইকুয়েশন খাটবে। বাট নার্নস্ট ইকুয়েশন খাটানোর জন্যও তো আমাদের ই নট সেলের ভ্যালু লাগে, তো ই নট সেলের ভ্যালু তো এখানে আমি দেখতেছি না। তো দেখো ই নট সেলের ভ্যালু যদি না থাকে তাহলে আগে আমরা প্রমাণ অবস্থার ভ্যালু বের করব। তাহলে কি করব, প্রমাণ অবস্থার ভ্যালু বের করব। তাহলে দেখো প্রমাণ অবস্থায় ই নট সেল ইজ ইকুয়ালস টু ই নট অফ অ্যানোড। ই নট অফ অ্যানোড মানে কি a থেকে a2 প্লাস, a থেকে a2 প্লাস প্লাস ই নট অফ ক্যাথোড। ক্যাথোড মানে কি c প্লাস থেকে c, ক্যাথোড মানে হচ্ছে আমাদের c প্লাস থেকে c। সো দেখো ই নট অফ a থেকে a2 প্লাস যেটা আছে, a থেকে a2 প্লাস এর ভ্যালু আছে হচ্ছে 0.76 প্লাস ই প্লাস থেকে c প্লাস থেকে c এটার ভ্যালু দেখো 0.79 দেয়া আছে। ক্যালকুলেশন করলে এই দুইটা মিলে আমাদের প্রমাণ অবস্থার ভ্যালু আসবে 0.76 0.79 0.76 প্লাস 0.79। সো ক্যালকুলেশন করলে এখান থেকে আমি ভ্যালু পাচ্ছি 1.55 ভোল্ট। এটা কি, এটা হচ্ছে প্রমাণ অবস্থায় ভ্যালু। এখন আমাদের এখানে যেটা খেয়াল করা লাগবে সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় ভ্যালু আমি পাইছি, এখন অপ্রমাণ অবস্থায় ভ্যালু বের করতে গেলে নার্নস্ট ইকুয়েশন লাগবে। তো তুমি লিখবা
যে পরের লাইনে লিখবা নার্নস্ট সমীকরণ মতে, নার্নস্ট সমীকরণ মতে, তাহলে নার্নস্ট সমীকরণ জানি কি? নার্নস্ট সমীকরণ হইতেছে ই সেল ইজ ইকুয়ালস টু ই নট সেল মাইনাস, খেয়াল করে দেখবা সম্পর্কটা এরকম ছিল 2.303 RT ডিভাইডেড বাই NF, এখানে থাকে হচ্ছে আমার log Q। এবার ভালো করে খেয়াল করলে দেখবা এখানে আমার টেম্পারেচার আছে, আর এই জায়গায় খেয়াল করলে দেখবে এখানে কোনো টেম্পারেচারের কথা বলা নাই। তো টেম্পারেচারের কথা যদি বলা না থাকে তাহলে তোমার এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ধরে নিতে হবে। তাহলে একটা নোট দাও যে টেম্পারেচারের কথা টি না দেওয়া থাকলে টি ইজ ইকুয়ালস টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 25 প্লাস 273 মানে হচ্ছে 298 কেলভিন। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন এইটাকে এখানে বসাই দিলে, আর এর ভ্যালু বসাইলে এবং এফ এর ভ্যালু বসাইলে সরাসরি এটার একটা মুখস্থ ভ্যালু আসে। ঠিক আছে, মুখস্থ ভ্যালু কত আসে? 0.0592 ডিভাইডেড বাই এন, আর এখানে আসে হচ্ছে আমার লগ কিউ। এটা কি? এটা সবসময় 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জন্য ফিক্স। এটা সবসময় কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জন্য ফিক্স। তো ভালো করে খেয়াল করলে দেখবা ই সেলের যে ভ্যালু এটা হচ্ছে 1.55, তো বসাই দিলাম 1.55 মাইনাস, এবার খেয়াল করো উপরে 0.0592 ডিভাইডেড বাই এন। এন এর ভ্যালু এখানে দেখো তো কয়টা ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে। এন মানে কিন্তু নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ, কতগুলা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। তো দেখো এটা দুইটা ছাড়তেছে আর দুইটা গ্রহণ করতেছে, তার মানে কি এখানে আমার এন এর ভ্যালু 2 আসবে ইনটু লগ কিউ। লগ কিউ মানে হচ্ছে উপরে যাবে উৎপাদের ঘনমাত্রা, নিচে যাবে বিক্রিয়কের ঘনমাত্রা, বাট মোল সহ। ওই যে কেপি গ্যাসের যে সিস্টেম, সেম সিস্টেম। কেপি গ্যাসের যে সিস্টেম, বিক্রিয়া অনুপাতে সেম সিস্টেম। তো ভালো করে খেয়াল করলে দেখবা এখানে আমাদের উৎপাদ হচ্ছে একটা A2 প্লাস আর একটা হচ্ছে 2C। এটা আমার সলিড আকারে আছে, সো এটা আমরা ব্যবহার করব না। এটা ব্যবহার করব, এটা ব্যবহার করব। যারা যারা সলিড আকারে থাকে তাদের ব্যবহার হয় না। সো উপরে যাবে A2 প্লাস, উপরে কি যাবে? উপরে যাবে A2 প্লাস, আর নিচে দেখো ভালো করে খেয়াল করলে দেখবা C প্লাস। তো C প্লাস এটা যাবে নিচে, বাট C প্লাস এটার মোল সংখ্যা কত? 2, তাহলে মোল সংখ্যা 2 যাবে আমাদের পাওয়ারে। ক্যালকুলেশন করাইলে তুমি পাবা 1.55 মাইনাস 0.0592 ডিভাইডেড বাই 2। দেখো লগ উপরে যাচ্ছে A2 প্লাসের ঘনমাত্রা, A2 প্লাসের ঘনমাত্রা, আর নিচে যাচ্ছে C প্লাসের ঘনমাত্রা তার স্কোয়ার। সো A2 প্লাসের ঘনমাত্রা দেখো আমাদের এখানে দেয়া আছে A2 প্লাস যেটার ঘনমাত্রা 0.4 আর C প্লাসের ঘনমাত্রা 0.3। তো এখানে লগের ভেতর উপরে 0.4 নিচে 0.3 তার হোল স্কোয়ার এটা আসে। এইটা তুমি জাস্ট ক্যালকুলেশন করে বের করবা, ভ্যালু পেয়ে যাবা 1.55 মাইনাস তোমার 0.0592 ডিভাইডেড বাই 2 ইন্টু লগ দেখো উপরে 0.4 ডিভাইডেড বাই 0.3 এর স্কোয়ার। সো ক্যালকুলেশন করলে আমার ওভারঅল সব মিলায় রেজাল্ট আসে 1.53 ভোল্ট। ঠিক আছে, সো ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসে 1.53 ভোল্ট। সো এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। পারবো কিনা বলো? সিম্পল না? সিম্পল জিনিস, জাস্ট তুমি ধরে ধরে বেসিক ক্যালকুলেশন করলেই পেরে যাবা। এটা আমার এমন কিছু না, একদম সিম্পল জিনিস। ওকে, তাহলে এটা আমরা করলাম হচ্ছে নার্নস্ট ইকুয়েশন দিয়ে। এখন নার্নস্ট ইকুয়েশনে আমরা এই অংশটুকু কেন বসাইছি বলো তো? কারণ আমাদের টেম্পারেচার দেয়া ছিল না, 25 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এই অংশটুকু শর্টকাট। বা যদি টেম্পারেচার দেয়া থাকতো তখন এখানে আমি আর এর ভ্যালু বসাতাম কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। এখানে টেম্পারেচার যেটা থাকতো বসাইতাম, এখানে এফ এর ভ্যালু 96500 বসাইতে পারতাম। এটা কখন বসাইতাম? যদি আমাদের 25 ডিগ্রির জায়গায় অন্য টেম্পারেচার দেয়া থাকতো। যেহেতু দেয়া নেই, টেম্পারেচার না দেয়া থাকলে আমরা 25 ডিগ্রি ধরে নিব, তখন আমরা মুখস্থ ভ্যালু এটা বসাতে পারি। ওকে, আর মাথায় রাখবা লগ কিউ, কিউ মানে বিক্রিয়া অনুপাত, উপরে যায় উৎপাদের ঘনমাত্রা, নিচে যায় বিক্রিয়কের ঘনমাত্রা। আচ্ছা, এই গেল মোটামুটি আমাদের গ নম্বরের মাধ্যমে ইএমএফ নির্ণয়। লাস্টের লাইনে লিখে দিবা উদ্দীপকের তড়িৎদ্বার দুটি দিয়ে গঠিত তড়িৎ কোষের ইএমএফ হলো এত ভোল্ট। ক্লিয়ার করতে পারছি? যারা যারা আসো ক্লাসে লাইভ করতেছো জাস্ট একটু কমেন্ট করবা ভাইয়া ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমার জন্য সুবিধা হয়। ওকে,
এবার আসো পরে আসি, পরে দেখি আমাদের ঘ নম্বরটার দিকে তাকাই। ঘ নম্বর এই কোশ্চেনটাই দেখো, এই কোশ্চেন বলছে কিউ পাত্রের দ্রবণটির আয়রন এবং ম্যাগনেসিয়াম পাত্রে কোনটিকে রাখা যৌক্তিক। তো ভালো করে খেয়াল করলে দেখবা এখানে আমাদের কিউ পাত্রের দ্রবণটি মানে আমাদের কিউ পাত্রের অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণ, এই দ্রবণটি একবার আমার বলছে আয়রনের পাত্রে রাখা যাবে কিনা, এটাকে আমার একবার দেখতে হবে আয়রনের পাত্রে রাখা যাবে কিনা, আর এই সেম অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমার আরেকবার দেখতে হবে ম্যাগনেসিয়ামের পাত্রে রাখা যাবে কিনা। তার মানে পাত্রে রাখা যাবে কিনা এই জিনিসটা আমার দুইবার চেক করতে হবে। কয়বার? দুইবার চেক করতে হবে। পাত্রে রাখা যাবে কিনা এই জিনিসটাকে আমার দুইবার চেক করা লাগবে। তো আমরা এখন যেটা করব, দুইবার চেক করার জন্য আমার ম্যাথটা তো একটু বড় হবে, সো আমরা দুইবার ক্যালকুলেশন করব। ওকে, তাহলে আমরা প্রথমবার ক্যালকুলেশনে চলে যাই, পাত্রে রাখা যাবে কিনা। তো দেখো প্রথমে আমাদের চেক করতে হবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণকে আয়রনের পাত্রে রাখা যাবে কিনা। তাহলে আমরা প্রথমেই চেক করব যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণকে আয়রনের পাত্রে রাখা যাবে কিনা। তাহলে দেখো পাত্রকে আমরা ধরবো অ্যানোড, আর দ্রবণকে আমরা ধরবো ক্যাথোড। তাহলে এখানে আমাদের পাত্র হচ্ছে অ্যানোড, পাত্র যদি অ্যানোড হয় তাহলে আমার আয়রন হলো অ্যানোড, আর দ্রবণ হচ্ছে ক্যাথোড। দ্রবণ কি? দ্রবণ হচ্ছে আমাদের ক্যাথোড, অ্যালুমিনিয়াম ক্যাথোড হিসেবে কাজ করে। ওকে, তাহলে এখন আমাদের এখানে কি করা লাগবে? কোষ বিক্রিয়া করা লাগবে। তো কোষ বিক্রিয়ার জন্য অ্যানোড অর্ধবিক্রিয়া এবং ক্যাথোড অর্ধবিক্রিয়া এটা লিখবো। অ্যানোড অর্ধবিক্রিয়া এবং ক্যাথোড অর্ধবিক্রিয়া লিখবো। সো অ্যানোডের অর্ধবিক্রিয়া এইটাতে আসো, আর ক্যাথোডের অর্ধবিক্রিয়া এটাতে আসো। তো অ্যানোড অর্ধবিক্রিয়া, ক্যাথোড অর্ধবিক্রিয়া এটাতে আসো। অ্যানোডের অর্ধবিক্রিয়াতে অ্যানোড হচ্ছে আয়রন। তো আয়রনে কি ঘটবে? আয়রনে জারণ ঘটবে। তো আয়রন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 2+ এ রূপান্তর হবে। ক্যাথোডের অর্ধবিক্রিয়া, ক্যাথোডে কি ঘটবে? বিজারণ ঘটবে। ক্যাথোড হচ্ছে আমার অ্যালুমিনিয়াম আমার নর্মালি 3+ আকারে থাকে, সে 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে রূপান্তর করবে। তাহলে অ্যানোডের অর্ধবিক্রিয়া করলাম, ক্যাথোডের অর্ধবিক্রিয়া করলাম। এখন দেখো এই দুইটার কোষ বিক্রিয়া লিখতে গেলে এখানে কিন্তু সমতাকরণ হয়নি, কারণ এই 2টা ইলেকট্রন ছাড়ছে আর এই 3টা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে এই 2 এখানে যে গুণ হবে, এখানে যে গুণ হবে, এখানে যে গুণ হবে, এই 3 এখানে যে গুণ হবে, এখানে যে গুণ হবে, এখানে যে গুণ হবে। তো সব মিলায় এখন আমার ইলেকট্রন আদান প্রদান সমান হয়েছে। তাহলে এখন আমি এখানে পরের লাইনে কোষ বিক্রিয়া লিখতে পারবো। তো আমি এখন কোষ বিক্রিয়া লিখলাম। তাহলে কোষ বিক্রিয়া কি আসতেছে? দেখো 6টা ইলেকট্রন কেটে যাচ্ছে। 3 মোল আমার আয়রন থাকে, 2 মোল আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে। বিক্রিয়া শেষ করলে 3 মোল আয়রন 2+, 2 মোল অ্যালুমিনিয়াম, এই আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এটা যদি পাই, এখন আমরা এখান থেকে ই নট সেল বের করব। তো ই নট সেল বের করতে গেলে ই নট সেল ইজ ইকুয়ালস টু ই নট অফ অ্যানোড প্লাস ই নট অফ ক্যাথোড, এটা পাবো। আচ্ছা, ই নট অফ অ্যানোড, অ্যানোডের ক্ষেত্রে অ্যানোড হচ্ছে আয়রন থেকে আয়রন 2+, আয়রন 2+, ই নট অফ ক্যাথোড, ক্যাথোড হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম। এবার দেখো সাইডে আমাদের এখানে ভ্যালু দেয়া আছে। আয়রন থেকে আয়রন 2+ এর যে ভ্যালু সেটা হচ্ছে 0.44 প্লাস, খেয়াল করে দেখো অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়ামের ভ্যালু লাগবে, বাট এখানে আছে আমার দেখো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, সো এই ভ্যালুটার আগে জাস্ট একটা মাইনাস দিয়ে দিলেই হয়ে গেল। তাহলে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম হয়ে গেল উল্টায়। তাহলে দেখো সামনে একটা মাইনাস আসলে 1.66 ভোল্ট আসে। তো তুমি চাইলে এগুলা সাইড নোট দিয়ে দেখাইতে পারবা যে কেমনে তুমি চেঞ্জ করছো। সাইড নোট না দিলেও সমস্যা নেই, যেহেতু এমনিতে ম্যাথটাই আমার 2 স্টেপের, ঘ নম্বর 2 স্টেপের ম্যাথ, সাইড নোট না দিলেও সমস্যা নেই, দিলে আরো বেটার, তোমার হাতে টাইম থাকবে তুমি দিতে পারো। তো এখানে খেয়াল করলে দেখবা 0.44 মাইনাস তোমার 1.66 আসে, সব মিলায় আমার রেজাল্ট আসে -1.22 ভোল্ট, -1.22 ভোল্ট। তো -1.22 ভোল্ট হইলে দেখো যেহেতু
বিক্রিয়াটি নেগেটিভ ভ্যালু দিচ্ছে, ই সেলের ভ্যালু নেগেটিভ, তাহলে বিক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত। তাহলে আমি লাস্ট লাইনে বলতে পারবো বিক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত, বিক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত। তাহলে পাত্রে রাখা যাবে। তাহলে বিক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত, বিক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত হলে পাত্রে রাখা যাবে। ক্লিয়ার? কেমন লাগলো? আশা করি প্রথম পার্টটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখো পাত্রে রাখা যাবে মানে এখানে বলছিল যে কিউ পাত্রের দ্রবণটি আয়রন এবং ম্যাগনেসিয়াম কোনটিতে রাখা যৌক্তিক। তাহলে দেখো আমি অলরেডি পেয়েই গেছি এটা হচ্ছে আয়রনের পাত্রে রাখা যৌক্তিক, বাট আমার দুইটাই দেখানো লাগবে, কারণ কি 4 মার্কের কোশ্চেন। আমি কিন্তু পেয়ে গেছি প্রথমটা, বাট প্রথমটা করে আমি যদি হচ্ছে এখন থেমে যাই তাহলে হবে না, আমার দুইটাই দেখানো লাগবে, কারণ 4 মার্কের কোশ্চেন। তাহলে আমি এখন কি করব, আমি আবার পরের অংশটা করব। আচ্ছা, তাহলে দেখো পরে বলছি, আমরা এবার বলবো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণকে আমাদের আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম পাত্রে রাখা যাবে কি না। তো আগের মতো তোমার ওই নোটগুলো না দিলেও হবে, কাকে অ্যানোড ধরবা কাকে ক্যাথোড ধরবো ওই নোটগুলো না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তুমি জাস্ট সরাসরি অ্যানোডের অর্ধবিক্রিয়া ক্যাথোডের অর্ধবিক্রিয়ায় চলে যাবা। তো তুমি লিখবা অ্যানোড অর্ধবিক্রিয়া, অ্যানোড অর্ধবিক্রিয়া। তো লিখলে অ্যানোড অর্ধবিক্রিয়া, তারপরে কি লিখবা, তারপরে লিখবা ক্যাথোড অর্ধবিক্রিয়া। আচ্ছা, এবার আসো অ্যানোডের অর্ধবিক্রিয়া। অ্যানোডকে, অ্যানোড হচ্ছে ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়াম যদি অ্যানোড হয়, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ এ রূপান্তর হয়। এরপরে দেখো অ্যালুমিনিয়াম 3+ আয়ন আকারে আছে, সে 3টা ইলেকট্রন গ্রহণ করে আমার এখানে অ্যালুমিনিয়ামে রূপান্তর হয়। তাহলে দেখো একটা হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, দুইটা পাইলাম। আচ্ছা, ক্লিয়ার? তাহলে দেখো এখন আমি এখানে ইলেকট্রন কি সমান সমান পাইছি? উত্তর হচ্ছে সমান সমান পাই নাই। তার মানে এই 3 এখানে গুণ হবে, এই 3 এখানে গুণ হলে এর সাথে 3 গুণ এখানে 3, আর ওই 2 এখানে গুণ হবে, এর সাথে 2 গুণ হলে এখানে 2। তাহলে এখন আমার টোটাল মিলে 6টা ইলেকট্রন আদান প্রদান হয়ে গেছে। 6টা ইলেকট্রন আদান প্রদান হইলে আমি এখন কোষ বিক্রিয়া লিখতে পারবো। তাহলে এখন আমি কি করব, আমি লিখব কোষ বিক্রিয়া। তাহলে অ্যানোড অর্ধবিক্রিয়া ক্যাথোড অর্ধবিক্রিয়া দুইটা লেখার পর আমি এখন লিখলাম হচ্ছে কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়ায় দেখো এটা এটা কেটে গেল, তাহলে 3 মোল ম্যাগনেসিয়াম প্লাস 2 মোল অ্যালুমিনিয়াম 3+, 2 মোল অ্যালুমিনিয়াম 3+, বিক্রিয়া শেষ করে 3 মোল ম্যাগনেসিয়াম 2+ প্লাস 2 মোল অ্যালুমিনিয়াম এটা পাচ্ছে। সো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। তাহলে দেখো এই হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া ক্লিয়ার হয়ে গেল। কোষ বিক্রিয়া ক্লিয়ার হয়ে গেলে এখন আমাদের এই কোষ বিক্রিয়া অনুসারে কি করা লাগবে, ই নট সেলের ভ্যালু বের করা লাগবে। ই নট সেল, তুমি বলবা ভাই আপনি সরাসরি কোষ বিক্রিয়া না দেখায় সরাসরি ই নট সেলের ভ্যালু তো বের করতে পারতেন, বাট আমরা যখন রিটেন কোশ্চেন লিখতেছি সিকিউতে তখন আমাদের একটু এটা বের করা লাগবে। কেন লাগবে? কারণ হচ্ছে যখন আমরা রিটেন সিকিউতে লিখবো তখন টিচার চায় আমরা একটু ব্যাখ্যা দিয়ে লিখি। তো যখন ব্যাখ্যা দিয়ে লিখবা তখন তুমি অ্যানোডের বিক্রিয়া ক্যাথোডের বিক্রিয়া কোষ বিক্রিয়া এগুলো লিখলে টিচার তোমাকে ফুল মার্ক দিবে। আর তুমি যদি একদম ডিরেক্ট লিখে দাও তাহলে তোমার অ্যান্সার তুমি পেয়ে যাবা, অ্যান্সার পেয়ে গেলেও তোমার এই লেখাতে সুন্দর মতো রসকস থাকবে না বা সুন্দর করে লেখাটা গোছানো থাকবে না। এজন্য গোছানো লেখার জন্য সবসময় অ্যানোডের বিক্রিয়া ক্যাথোডের বিক্রিয়া কোষ বিক্রিয়া এগুলো দিবা, তাহলে টিচার বুঝবে পুরা সিস্টেমটা তুমি বুঝো। ওকে, এবার আসো ই নট অফ অ্যানোড মানে কি, ডিরেক্ট তুমি অ্যানোড লিখো। অ্যানোড হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়া যেটা হবে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+। ই নট অফ ক্যাথোড, ক্যাথোড মানে কি, ক্যাথোড মানে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম। তো ই নট অফ অ্যানোড, অ্যানোডের যে বিক্রিয়া ওটা দেখো, অ্যানোডের বিক্রিয়া ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, ওটার ভ্যালু তোমার প্লাস 2.3 ভোল্ট দেয়া আছে, প্লাস ই নট অফ অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়ামের ভ্যালু কত আসবে, -1.66 আসবে। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা 2.3 মাইনাস 1.66 এটা আসে, ক্যালকুলেশন করলে 0.64 ভোল্ট আসে। তাহলে এটা হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে কি, স্বতঃস্ফূর্ত। আর স্বতঃস্ফূর্ত হলে পাত্রে রাখা যাবে না।
পজিটিভ, পজিটিভ মানে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত হলে এখানে আমার পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। তাহলে আমার লাস্ট লাইনে বলতে হবে যে আয়রন এবং ম্যাগনেসিয়াম দুইটা পাত্রের মধ্যে আয়রনের পাত্রে রাখা হচ্ছে যৌক্তিক। তাহলে তুমি বলবা আয়রনের পাত্রে রাখা যৌক্তিক। তাহলে কি বলবা? আয়রনের পাত্রে রাখা যৌক্তিক। এই কথাগুলা, মন্তব্যগুলা লিখে দিতে হবে সুন্দর করে, সুন্দর করে লিখে দিতে হবে। সুন্দর করে লিখলে কি হবে, টিচার দেখে তোমার ফুল মার্ক দিবে। আর যদি এই লাইনগুলো লাস্ট লাইনে মন্তব্য না দাও, ফুলটা করার পরেও তুমি ফুল মার্ক পাবা না। তো ফুল মার্ক পাইতে গেলে সুন্দর মতো মন্তব্য করা লাগবে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হইলে পরের কোশ্চেনে যাব, পরের কোশ্চেনে যাব, বাট তোমরা আমাকে কমেন্টে জানাবা এই পর্যন্ত বুঝতেছো কিনা, বুঝছো কিনা। ওকে, আর যারা যারা ইউটিউবে ক্লাস করতেছো, তোমরা কি তোমাদের ফ্রেন্ডদের এই ক্লাসগুলো সম্পর্কে একটু বলে দাও যে ভাইয়া এই ক্লাসগুলো মিল্টন ভাইয়া নিচ্ছে। ওকে, চলো আমরা পরে আসি। এবার আমরা পরের কোশ্চেন দেখব। বলছে উদ্দীপকের কোষে অনুসৃত ফ্যারাডের সূত্র বিবৃত এবং ব্যাখ্যা করো। মানে এখানে আমাদের ফ্যারাডের কোন সূত্র ব্যবহার হয়েছে সেটা বিবৃত এবং ব্যাখ্যা করতে বলছে। সো আমরা এখানে দেখতেই পাচ্ছি উদ্দীপকের যে দ্রবণটা আছে, এই জায়গায় দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ আছে। সিলভার নাইট্রেট দ্রবণে সিলভার প্লাস আয়ন এখান থেকে ক্যাথোডে যে জমা হবে। তাহলে এই যে সিলভার প্লাস আয়ন ক্যাথোডে যে যখন জমা হবে, জমা হওয়া পদার্থের পরিমাণ হচ্ছে W, আর কি পরিমাণ জমা হবে সেটা হচ্ছে তোমার প্রবাহিত চার্জের পরিমাণের সমানুপাতিক। তার মানে এটা কি, এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। তো এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে দেখো উদ্দীপকে যেই চিত্রটা দেয়া আছে এটা ফ্যারাডের প্রথম সূত্রকে বিবৃত করে। তাহলে দেখো উদ্দীপকের চিত্রটি এভাবে লিখবা, উদ্দীপকের চিত্রটি ফ্যারাডের প্রথম সূত্রকে বিবৃত করে। উদ্দীপকের চিত্রটি ফ্যারাডের প্রথম সূত্রকে বিবৃত করে। সো উদ্দীপকের চিত্রটি ফ্যারাডের প্রথম সূত্রকে বিবৃত করলে আমরা ফ্যারাডের প্রথম সূত্র এবার লিখব। আমরা জানি ফ্যারাডের প্রথম সূত্র কি, ফ্যারাডের প্রথম সূত্র। এবার এটা আমরা কি লিখব, ফ্যারাডের প্রথম সূত্র লিখব। তো ফ্যারাডের প্রথম সূত্র, সো ফ্যারাডের প্রথম সূত্র কি, ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে W ইজ প্রপোর্শনাল টু Q। এটা তোমার বর্ণনামূলক লিখতে হবে যে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে বা ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হবে তার পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। সরাসরি লিখতে হবে, ফ্যারাডের প্রথম সূত্রের যে ব্যাখ্যা সেটা লিখতে হবে যে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। এরপরে লিখে আর কয়েকটা লাইন সুন্দর মতো ব্যাখ্যা লিখে দিবা, সুন্দর মতো ব্যাখ্যা লিখে দিলেই তোমার হয়ে গেল। ঠিক আছে, বইতে লিখবা ফ্যারাডের প্রথম সূত্রের যে ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যার ওখানে যেই যে লাইনগুলো আছে সুন্দর মতো কয়েকটা লাইন তুমি এখানে সুন্দর করে লিখে দিতে পারলে হচ্ছে। বলছে বিবৃত এবং ব্যাখ্যা করো। তো বিবৃত এবং ব্যাখ্যা মানে নর্মাল কথাবার্তা। এই টাইপের কোশ্চেন আসতে খুব কম দেখা যায়, এই টাইপের ব্যাখ্যামূলক কোশ্চেন আসতে খুব কম দেখা যায়। আর ব্যাখ্যামূলক কোশ্চেন আসলে সেইটা হচ্ছে তোমার লেখাটাও তোমার হচ্ছে যে যৌক্তিক না, লেখাটাও যৌক্তিক না। কেন? কারণ লেখাটা যৌক্তিক না এই কারণে যখন তুমি এটা লিখবা তখন ফুলটা ব্যাখ্যামূলক কোশ্চেন যখন তুমি লিখবা তখন টিচারের হাতে সেখানে ফুল মার্ক দিবে কি দিবে না এটা ডিসিশন নেওয়ার পয়েন্ট চলে আসে। সে চাইলে নাও দিতে পারে, বাট যখন তুমি এরকম ব্যাখ্যামূলক কোশ্চেন না করে একদম পিওর ম্যাথগুলা করবা তখন ফুল মার্ক দিতে টিচার বাধ্য। এজন্য ব্যাখ্যামূলক কোশ্চেন যদি এরকম চলে আসে, এটা ছাড়া যদি ফুল ম্যাথের কোশ্চেন তোমার কমন পড়ে ম্যাথগুলো একটু ভালো করে করার ট্রাই করবা। তো ঠিক আছে, তাহলে এখানে তুমি ফ্যারাডের প্রথম সূত্র ব্যাখ্যা করে ফেলবা। ওকে, এবার আসো 7 নম্বর কোশ্চেনটা দেখি। 7 নম্বর কোশ্চেনে কি বলতেছে, বলছে দেখো ঘ নম্বর কোশ্চেন, উদ্দীপকের এ পাত্রের দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ
15 মিনিট ধরে চালনা করলে করার পর উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে? তো 15 মিনিট ধরে তোমার চালনা করার পর উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে বের করতে বলছে। তার মানে দেখো বিদ্যুৎ চালনা করার আগে দ্রবণের ঘনমাত্রা, বিদ্যুৎ চালনা করার পরের দ্রবণের ঘনমাত্রা, দুইটা আলাদা আলাদা সেগমেন্ট। তাহলে আগে আমাদের বিদ্যুৎ চালনা করার আগে দ্রবণের ঘনমাত্রা বের করা লাগবে। তাহলে তুমি কি করবা, এইটা সলভ করতে যে প্রথমেই তুমি বিদ্যুৎ চালনা করার আগে দ্রবণের ঘনমাত্রা এটা বের করে নিবা। তাহলে প্রথমেই আসো, তুমি কি লিখবা যে বিদ্যুৎ প্রবাহের পূর্বে দ্রবণের ঘনমাত্রা, লিখবা বিদ্যুৎ প্রবাহের পূর্বে দ্রবণের ঘনমাত্রা। ঠিক আছে, তো বিদ্যুৎ প্রবাহের পূর্বে দ্রবণের ঘনমাত্রা এটা কি? বিদ্যুৎ প্রবাহের পূর্বে দ্রবণের ঘনমাত্রা W1 is equals to 1000 W তোমার SMV ডিভাইডেড বাই 1000 এটা আসে। তো দেখো S এর ভ্যালু আমার এই দ্রবণের যে ঘনমাত্রা সেটা, এটা কত? 0.4 মোলারিটি। M এর ভ্যালু জিঙ্ক সালফেট, তো জিঙ্ক হচ্ছে আমাদের মেইন ধাতু, জিঙ্ক কত? জিঙ্ক হচ্ছে 65.5 ইন্টু ভি হচ্ছে দেখো 600 ml। তাহলে দেখো SMV ডিভাইডেড বাই 1000, 0.4 মোলারিটি 65.5, 600 ml নিছি, নিচে হচ্ছে 1000। এইটা বসাইলে দেখো এখান থেকে আমি W1 এর ভ্যালু পাই। তাহলে W1 এর ভ্যালু কত? 0.4, 65.5, 600 ml ডিভাইডেড বাই 1000। সো ক্যালকুলেশন করলে এখান থেকে আমার 15.72 গ্রাম ধাতু আসে। তাহলে দেখো বিদ্যুৎ প্রবাহের পূর্বে দ্রবণের ঘনমাত্রা না, এটা হচ্ছে দ্রবণের ভর। দ্রবণে বিদ্যুৎ প্রবাহের পূর্বে দ্রবণে জিঙ্কের ভর, তাহলে বিদ্যুৎ প্রবাহের পূর্বে দ্রবণে জিঙ্কের ভর এটা বের করে ফেলছি। এবার খেয়াল করো, বিদ্যুৎ প্রবাহের পূর্বে দ্রবণে জিঙ্কের ভর পাইলাম, তাহলে বিদ্যুৎ প্রবাহের পরে আমরা জিঙ্কের ভর বের করতে পারবো। তাহলে এখন আমরা পরের লাইন লিখব কি? বিদ্যুৎ প্রবাহের পর সঞ্চিত জিঙ্কের পরিমাণ, তো বিদ্যুৎ প্রবাহের পর সঞ্চিত জিঙ্কের পরিমাণ এটা কত হবে? দেখো সঞ্চিত জিঙ্কের পরিমাণ এটা যখনই আমি বের করতে যাব তখন সঞ্চিত জিঙ্কের পরিমাণ ওই যে W is equals to ফর্মুলা আসবে হচ্ছে MIT ডিভাইডেড বাই EF। এটা কেন? কারণ বিদ্যুৎ প্রবাহ কতটুকু করছো এই সবের উপর ডিপেন্ড করে আমার কি পরিমাণ সঞ্চিত হবে সেটা। তাহলে দেখো M মানে কত? M মানে হচ্ছে 65.5, I মানে কত? I মানে হচ্ছে তোমার 10 অ্যাম্পিয়ার, T মানে কত? T মানে হচ্ছে দেখো আমার এখানে 15 মিনিট, তো 15 ইন্টু মিনিট থেকে সেকেন্ডে রূপান্তর করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে ডিভাইডেড বাই EF। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস F হচ্ছে 96500, ক্যালকুলেশন করতে হবে। ওকে, 65.5 ইন্টু 10 ইন্টু 15 ইন্টু 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500। সো ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো 3.05 গ্রাম এই পরিমাণ আমরা সঞ্চিত পাই। তার মানে দেখো বিদ্যুৎ প্রবাহের আগে এই দ্রবণের মধ্যে জিঙ্কের ভর W1 ছিল, আর বিদ্যুৎ প্রবাহ করার পর এখান থেকে W2 পরিমাণ তোমার হচ্ছে সঞ্চিত হয়ে গেল। তাহলে অবশিষ্ট জিঙ্কের পরিমাণ পাবো। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে অবশিষ্ট দ্রবণে অবশিষ্ট জিঙ্ক, দ্রবণে অবশিষ্ট ভর। তাহলে দ্রবণে অবশিষ্ট ভর W is equals to W1 minus W2। তাহলে W1 এর ভ্যালু কত? W1 এর ভ্যালু হচ্ছে 15.72 গ্রাম, 15.72 গ্রাম মাইনাস W2 এর ভ্যালু দেখো 3.05। ক্যালকুলেশন করলে 15.72 মাইনাস 3.05 ক্যালকুলেশন করলে 12.67 গ্রাম, 12.67 গ্রাম। এটা কি? এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের পরেও এই দ্রবণের মধ্যে যেই ঘনমাত্রা, যেই ভরটা আছে আমার, তাহলে এটা থেকে গেল। আচ্ছা, এবার খেয়াল করো, এখান থেকে যদি আমি এখন দ্রবণের অবশিষ্ট দ্রবণের যে ঘনমাত্রা এটা বের করতে চাই, তাহলে 1000 W ডিভাইডেড বাই MV ml এটা বের করা লাগবে। তো দেখো 1000 নিলা, তুমি 1000 নিলা ইন্টু W এর যে ভ্যালু এটা তো আমরা জানি 12.67 আসতেছে,
ডিভাইডেড বাই এম, এম মানে কত, জিঙ্কের জন্য 65.5 ইন্টু MVML, ওইটার ভ্যালু দেখো 600 ml আছে। তো ক্যালকুলেশন করলে এখানে তুমি 1000 পাবা ইন্টু 12.67 ডিভাইডেড বাই 65.5 ইন্টু 600। তো ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে 0.32 মোলারিটি। তো ভালো করে খেয়াল করো, বিদ্যুৎ প্রবাহের আগে এটা ছিল 0.4 মোলারিটি, বিদ্যুৎ প্রবাহের পর ঘনমাত্রা হ্রাস পেয়ে 0.32 মোলারিটি আসছে। তাহলে তুমি এভাবে বলতে পারবা যে বিদ্যুৎ প্রবাহের পর ঘনমাত্রা হবে হচ্ছে 0.32 মোলারিটি, আর বিদ্যুৎ প্রবাহের আগে এত ছিল, এরপরে হ্রাস পেয়ে এত হইছে। এভাবে তুমি সুন্দর করে ব্যাখ্যা করে লিখে দিতে পারবা। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসে মোটামুটি এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সব টাইপের সিকিউগুলা ঘুরে ফিরে দেখবা এই চ্যাপ্টার থেকে এইগুলাই বারবার আসে, সিকিউতে এইগুলাই বারবার আসে। এখন তুমি বলবা ভাইয়া ব্যাটারির অংশ আছে না, ব্যাটারির অংশে সিকিউতে দেখাইলেন না। ব্যাটারির অংশ সিকিউতে আসে, এটা খুব রেয়ার। আমি ফুল সিলেবাসে পরীক্ষা দিছি 2019 সালে, 19 সালেও ব্যাটারির অংশ থেকে সিকিউ আসতো না, এর আগেও আসতো না, এর পরে তো ফুল সিলেবাসে তোমার হচ্ছে শর্ট সিলেবাসে এগুলো বাদই চলে গেছে। এখন তাহলে এটা কি প্র্যাকটিস করা লাগবে না? ডেফিনেটলি প্র্যাকটিস করা লাগবে। আমি তোমাদের জন্য এই চ্যানেলেই মাস্টার ক্লাস দিব আমাদের এই যে বিদ্যার্থী এইচএসসি চ্যানেলে। মাস্টার ক্লাসে আমি একদম ব্যাটারির অংশ ফুল বেসিক সহ A to Z কভার করাই দিব। তো যারা রিস্ক নিতে চাও না যে যদি কোনো কারণে ব্যাটারির অংশ থেকে ভুল করে দেয় না, বাট যদি ভুল করে দিয়ে দেয় আমি সেটাও পারতে চাই, তো পারতে চাই যদি এক্সট্রা পড়তে চাও তাহলে ব্যাটারির অংশের আমি একদম A to Z মাস্টার ক্লাসে ক্লিয়ার করে দেখাই দিব, ওখানে তুমি দেখে নিবা। ব্যাটারির অংশ আমরা এফআরবিতে পড়াই নাই। কেন পড়াই নাই? কারণ ব্যাটারির অংশ থেকে প্রশ্ন দেয় না বললেই চলে। এফআরবিতে আমরা 100% গুরুত্বপূর্ণ টপিকগুলাই খালি কভার করছি, যেগুলো 100% গুরুত্বপূর্ণ না, যেগুলো এক্সট্রা, যেগুলো আমাদের লাগে না, ওই জিনিসপত্রগুলো আমরা কভার করি না, ওগুলো আমরা বাদ দিছি যাতে তোমরা বারবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো কভার করো এবং রিভিশন দাও, ঠিক আছে? সো মাস্টার ক্লাসে আমরা ব্যাটারির অংশ কভার করব। মাস্টার ক্লাসে ব্যাটারির অংশ কভার করলে ওইটা যাদের দেখার আগ্রহ আছে, যারা রিস্ক নিতে চাও না তারা করবা, ওইটা করলেই তোমার ব্যাটারির অংশ থেকে প্রশ্ন আসবে। বিশেষ করে লেডের ব্যাটারি যেটা আছে, লেডের তোমার হচ্ছে একটা হচ্ছে লেডের ব্যাটারি আর একটা হচ্ছে লেড আয়ন ব্যাটারি, যেটা মানে একটা হচ্ছে চার্জ নন রিচার্জেবল আর একটা হচ্ছে রিচার্জেবল, এই দুইটা পার্টই আমাদের সবচেয়ে বেশি আসে, ওটা আমরা দেখাই দিব। আর হাইড্রোজেন ফুয়েল সেল টেল হাবিজাবি এগুলা থেকে বেসিক তোমার সংজ্ঞা টাইপের কোশ্চেন আসে, এগুলো আমরা দেখাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ সিকিউগুলা একবারে কভার হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে পরবর্তী চ্যাপ্টারে দেখা হচ্ছে। পরবর্তী চ্যাপ্টার হয়তো রাসায়নিক পরিবর্তনের উপর নিব আগামীকাল বা পরশু, আগামীকাল নিয়ে ফেলতে পারি ইনশাল্লাহ। সো আগামীকালের ক্লাসে দেখা হচ্ছে, তোমরা অবশ্যই ক্লাসটা করে ফেলবা ইউটিউব থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।